হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাতে বিছানায় শুয়ে কাঁদছিল শুভ। জ্বর আসবে মনে হয়, কিন্তু তাকে দেখার জন্য তার পরিবারে কেউ, এমনকি তার মাও তার রুমে আসছে না। তোরা সবাই আকাশের রুমে। আকাশ শুভর বড় ভাই, ব্যাংকে চাকরি করে। শুভ অনার্স শেষ করে বেকার, চারিদিক থেকে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, কিন্তু কিছুতেই চাকরির মুখ দেখছে না। ওদিকে আকাশ একা পরিবার চালাতে হয় বলে সবাই আকাশকে নিয়ে মেতে। আকাশের সুখে সবাই হাসে, আর দুঃখে সবাই কাঁদে। ওদিকে আরেকজন মানুষ যে এখানে আছেন সে খেয়াল কারণ নেই। শুভরা 3 ভাই বোন। বোন সবার বড়, বিয়ে হয়ে গেছে, জামাই আর্মি অফিসার। এরপর আকাশ আর পরিবারের ছোট ছেলে শুভ। রাত প্রায় 10টা, এখনও কেউ আসলো না। হয়তো তাদের ডিনার শেষ, শুভকে ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো একজন না খেলে কিছুটা অন্তত আয় হবে। এটা সবসময় বলে মিলি। মিলি আকাশের বউ। সবসময় আকাশের কানে শুভ নামে বিষ ঢালে। শুভ সেটা বুঝতে পারলেও কিছু করার নেই। রাত প্রায় 12টা, জ্বরে গা পড়ে যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কোনো মতে ফোনটা হাতে নিয়ে জুইকে কল দিল। জুই শুভর গার্লফ্রেন্ড, তবে বর্তমান গার্লফ্রেন্ড বললে ভুল হবে। শুভ টেনে টুনে সম্পর্কটা রেখেছে। জুই একরকম বাধ্য হয়ে সম্পর্কটা রেখেছে। জুই তখন ঘুমিয়ে পড়েছে। শুভ বারবার কল দিয়ে যাচ্ছে। জুই তখন বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে কলটা ধরে ঝাড়ি দিয়ে বলল, কি হয়েছে? এত রাতে ফোন দিচ্ছ কেন? জুই, আমার না খুব জ্বর উঠেছে, কথাও বলতে পারছি না। জ্বর উঠেছে, ডাক্তার দেখাও, ওষুধ খাও। তুমি আমাকে কেন কল দিয়েছো? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, প্লিজ একবার ভিডিও কলে আসো। এত রাতে তোমার ঢং আমি দেখতে পারবো না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ফোন রাখছি। বলেই জুই ফোনটা রেখে দিলে। আর শুভ চুপচাপ শুয়ে রইল। কোনো মতে রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা বিছানায় বসেছিল। সন্ধ্যা থেকেই শুভ বের না হয়। শুভর মা তার কাছে আসে। এসে এই অবস্থা দেখে জিজ্ঞেস করে, কি রে শুভ, তোর কি হয়েছে? কাল থেকে রুম থেকে বের হসনি যে, রুমটাও কি নষ্ট করে দিবি? শুভর জ্বরে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। দিয়ে অবস্থায় নিজের মায়ের মুখ থেকে এমন একটা কথা শুনে শুভর মরে যেতে ইচ্ছে করছিল। সে চুপচাপ কান্না করতে লাগলো। কি রে, ঢং করছিস কেন? তাড়াতাড়ি উঠে ব্রেকফাস্ট করে আমাকে উদ্ধার কর। শুভ তখন আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে নিল। সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। ওদিকে শুভর মা গিয়ে ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়, কিন্তু শুভ না আসায় রাগ করে নিজের রুমে চলে যায়। দুপুরের দিকে শুভর জ্ঞান ফিরে আসে। তাকে দেখে যেখানে সেন্সলেস হয়ে পড়েছিল সেখানেই শুয়ে আছে। তার জন্য কেউ একটাবার খোঁজ করতে আসেনি। শুভ তখন মনে মনে ভাবল, আচ্ছা, সত্যি কি জীবনটা শুধু টাকার উপর নির্ভরশীল? যার টাকা আছে তার সম্মান আছে, তার সব কিছুই আছে। যার টাকা নেই তার তো কিছুই নেই। আল্লাহ, তুমি আমাকে এমন বিপদে এনে কেন ফেললে? কিভাবে আমি এই পৃথিবী নামক রহস্যময় জায়গা থেকে মুক্ত হব? শুভ তখন অনেক কষ্ট করে আস্তে আস্তে বেরিয়ে আসে। ফ্রেশ হয়ে একটা চাদর গায়ে জড়িয়ে নিচে নামে। তখন লাঞ্চের সময় হয়নি। ওদিকে শুভর পেট ক্ষুধায় ফিরে যাচ্ছে। শুভ কিচেনে যায়। তখন সেখানে মিলি রান্না করছিল। শুভ গিয়ে মিলিকে বলল। মিলি রেগে শুভর দিকে তাকিয়ে বলে, নবাব এসেছে, তাকে যখন ইচ্ছা খাবার দিতে হবে। সকালে ব্রেকফাস্টের সময় কোথায় ছিলে? হ্যাঁ, সারাদিন ঘুমাও আর খাও, আর কি কোনো কাজ নেই? আমি কাজ করছি, এখন আমি তোমাকে খেতে দিতে পারবো না। একটু পরে লাঞ্চের সময় আসবে, তখন খাবে। এখন গিয়ে আপনার রাজ সিংহাসন সামলান। শুভ তখন মুচকি একটা হাসি দিয়ে বেরিয়ে যায়। সে জানতো এমন কিছুই হবে। বাইরে আসে। তখন জুই কল দিয়ে বলে দেখা করতে বলে। শুভ আস্তে আস্তে হেঁটে জুইয়ের কাছে গেল। জুই তখন একটা পার্কে বসেছিল। শুভকে দেখিয়ে জুই শুভকে জিজ্ঞেস করলো, শুভ, তোমার জ্বর কমেছে? হ্যাঁ, কিছুটা কমেছে। তাহলে তোমার এই অবস্থা কেন? ভালো লাগছে না, তাই ঘুরে বেড়াচ্ছি। তাহলে চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। তুমি জানো আমার কাছে টাকা নেই, এর পরও কেন বারবার এসে এসব বলো আমাকে ছোট করার জন্য? তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে ছোট করি বারবার? হ্যাঁ, তা নয় তো কি, তুমি ইচ্ছে করে বারবার এরকম বলো। ঠিক আছে, আমি যখন ইচ্ছা করে বলেছি, তাহলে তুমি যে বললে না তার কাছে যাও, এখানে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও। না, এটা বাদ দেওয়ার বিষয় নয়। জুই দেখো, আমি তো রাত থেকে কিছুই খাইনি, সারাদিন থেকে না খেয়েই আছি, প্লিজ এরকম বলো না। কেন রাত থেকে তোমাকে খেতে দেয়নি? নিজের ইচ্ছায় খাওনি, আবার বলছো খাইনি। নিজের দোষ করে বারবার অন্যের গায়ে দোষ চাপানো, তাই না? ঠিক আছে, এখন আমি যাই, কালকে দেখা করব। এই দাঁড়াও, এই টাকাগুলো নাও, রাস্তায় কিছু খেয়ে নিও। শুভর দিকে 500 টাকা এগিয়ে দিয়ে বলল জুই। শুভ তখন তার ছেলের একটা হাসি দিয়ে বলল,
আমি টাকাগুলোতে কি করব? আর তোমাকে আমি জীবনে কিছু দিতে পারিনি, আর এর মধ্যে আবার তোমার কাছ থেকে টাকা নিব? ঢং করলে কিন্তু টাকাটা আবার নিয়ে নিব, বলছি নিতে নিয়ে নাও। শুভ তখন টাকাগুলো নিয়ে চলে আসলো। রাস্তায় এসে খেয়ে দিয়ে বাড়ি গেল। জীবনে তো তার একটাই চিন্তা, সবাই ভুল বুঝলেও তার মাকে ভুল বোঝার কথা না। কিন্তু সে মাও তাকে রোজগার করে না বলে দিনের পর দিন অবহেলা অপমান করে গেছে। মাঝে মাঝে তার ইচ্ছে করে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারে না। পরের দিন তার বন্ধুর পরিচিত একটা অফিসে ইন্টারভিউ ছিল, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হবে। তাই পরের দিন সকাল হতেই জুইকে কল করলো। হ্যালো, কি দরকার তাড়াতাড়ি বলো, আমার একটা কাজ আছে। জুই, আমি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, দোয়া করো যাতে আমার চাকরিটা হয়ে যায়। চাকরিটা হয়ে গেলেই তোমাকে আমার করে নিয়ে আসবো সারা জীবনের জন্য। আমি সেই আশায় থাকতে থাকতে বুড়ি হয়ে যাব, কিন্তু তোমার চাকরি আর হবে না। চাকরিতে যাচ্ছ ভালো কথা, সুন্দর করে সবকিছু ইন্টারভিউ দিবে যাতে চাকরিটা হয়ে যায়। এবার যদি চাকরি না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। শুভ তখন মুচকি এসে ফোনটা রেখে বেরিয়ে গেল। তাকে এভাবে বেরিয়ে যেতে দেখিয়ে আকাশ তার মাকে বলল, মা, শুভ কোথায় যায় দেখে তো মনে হলো কোনো একটা চাকরি ইন্টারভিউ দিতে চাচ্ছে, সিবি সার্টিফিকেট সবকিছু হাতে নিয়ে। হবে হয়তো, কিন্তু এই সব নিয়ে তো ওর মাঝে মাঝে বেরিয়ে যায়, কিন্তু কোথায় চাকরি কি আর হয়? মিলি এসে বলে, ও চাকরির ইন্টারভিউয়ের নাম করে কোথায় না কোথায় যায়। ওকে এভাবে বসিয়ে খাইয়ে তোমরা অলস বানিয়ে দিচ্ছ। কয়েকদিন না খেতে দিলেই দেখবে নিজে নিজে দৌড়ে চাকরি খুঁজে নেবে। চাকরি করতে না পারলে মানুষ তো রিক্সা চালিয়েও খেতে পারে, কিন্তু নবাব পরিশ্রম করতেও রাজি নন। আরে তুমি এসব কি বলছো? ও কি পড়াশোনা করেছে রিক্সা চালানোর জন্য? তা কি হয়েছে? রিক্সা কি মানুষ চালায় না? রিক্সা চালিয়ে ওকে খেতে হবে, দেখে নিও। সে যা হবার হবে, তুমি আর এসবের মধ্যে কথা বলো না। হ্যাঁ, আমি বললেই তো যত দোষ হয়ে যায়, তাই না? বলবো না তোমাদের মধ্যে আর কথা। মিলি রাগ দেখিয়ে কিচেনে চলে যায়। ওদিকে মনে মনে হাজারো চিন্তা নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে চায় শুভ। ইন্টারভিউ দিতে গিয়ে সবকিছুতে ভালো মতো দিলেও শেষে অফিসার তাকে ঘুষের ব্যাপারটা কথা বলতে চাইলেও শুভ তখন সবার সামনে রাগ দেখিয়ে ঘুষ দেবে না বলে চলে এসেছে। আজকের ইন্টারভিউটা হলো না। এভাবে আর কতদিন ঘুরবে সে? কতদিন পরিবারে অবহেলা অসম্মান সহ্য করবে? ওদিকে ইন্টারভিউ শেষ হতেই জুইয়ের কল। হ্যাঁ জুই, বলো। তোমার ইন্টারভিউর খবর কি? চাকরি কি হয়ে গেছে? না, হয়নি। ওরা আমার কাছে ঘুষ চেয়েছিল, কিন্তু আমি দেব না বলে চাকরি হয়নি। আমি জানতাম তোমার চাকরি হবে না। এভাবে আর কতদিন শুভ, কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? আমার কিন্তু এবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার কিন্তু আমাকে কোনো একটা ডিসিশন নিতেই হবে। এর মানে তুমি কি বলতে চাইছো জুই? আমি কি বলতে চাইছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো শুভ। আমার মা বাবা দুজনেই তো প্রতিষ্ঠিত এবং চাকরিজীবী। আমাকে স্বাধীনতা দিয়েছে, তাই বলে তাদের স্বপ্নকে আমি মাটি চাপা দিতে পারি না। ওদের ইচ্ছা তাদের মেয়েকে কোনো প্রতিষ্ঠিত চাকরিজীবীর হাতে তুলে দেবে, কিন্তু তুমি দিনের পর দিন বেকার ঘুরে বেড়াচ্ছ। এভাবে চললে আমার কিন্তু তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। আমি এসব থেকে মুক্তি চাই, ব্রেকআপ করতে চাই তোমার সাথে। এই রিলেশনের প্যারায় আমি আর থাকতে চাই না। তুমি যা চাইবে তাই হবে, আমার এতে কোনো আপত্তি নেই। ফোনটা রেখে দিয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল শুভ, কিন্তু তার সেই কান্না আর কেউ শোনার মতো নয়। সবাই নিজ কাজে ব্যস্ত, সবাই নিজের জীবন নিয়ে ব্যস্ত। মাঝ দিয়ে শুভর জীবন বিশাল এক বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। না পারছে নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে একেবারে নিয়ে আসতে, আর না পারছে দূরে ঠেলে দিতে। কি করবে সে? তার কি কিছুই করার নেই? এসব বিষাদ সে আর সইতে পারছে না। সবকিছু হারিয়ে সে কি নিঃস্ব হয়ে যাবে? বাড়িতে যখন ফিরে যাচ্ছিল তখন সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে ঢুকতেই তার মা সামনে এসে বললেন, কি রে শুভ্র, কোথায় গিয়েছিলি? দেখে তো মনে হচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলি। চাকরি হয় নাই? না, হয় নাই। ওরা আমার কাছে ঘুষ চেয়েছিল, তাই আমি আর চাকরি করতে চাইনি। আর কতদিন এভাবে চলবে? কতদিন নিজের ভাইয়ের সংসারে খেয়ে যাবি? তারও তো নিজের সংসার আছে। সে নিজের সংসার চালাবে নাকি তোকে খাওয়াবে? আমি তো চেষ্টা করছি আমার সর্বোচ্চ, কিন্তু হচ্ছে না। এতে আমার দোষ কি? এত সব বোঝার টাইম নাই আমাদের। তুমি কালকেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। মা, তুমি এসব কি বলতে চাইছো? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব মানে? এই বাড়িতে থাকতে হলে তোমাকেও টাকা দিয়ে থাকতে হবে। এই বাড়িতে আর কাউকে ফ্রিতে খাওয়ানো হবে না। দিনের পর দিন নিজের ভাইয়ের কাঁধে চড়ে খেতে তোমার একটুকু লজ্জা করে না? ঠিক আছে, তোমরা যখন চাইছো আমি এই বাড়িতে আর না থাকি, তাহলে আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে, তোমাদের ছেড়ে। বলে শুভ ফিরে যায় বাইরের দিকে। কিচেনের বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল মিলি। সুমনকে এমনভাবে বাইরে যেতে দেখে কিছুটা শান্তির নিঃশ্বাস পেলে তার শাশুড়ির কাছে দৌড়ে এসে বলেন,
ওদিকে এতদিন পর একটা কাজের কাজ করেছো আম্মু। এখন দেখবেন ও চাকরির ম্যানেজ করে তারপরেই বাসায় ফিরবে। তাই যেন হয়, কিন্তু যদি রাগ করে সত্যি সত্যি চলে যায় তখন কি হবে? আরে চিন্তা করবেন না আম্মু, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না। এমনিতেই দেখবেন রাতের মধ্যে সেই টেবিলে এসে বসে গেছে। সত্যি তো চেষ্টা করছিল, কিন্তু আমি ওকে বের হতে বললাম কেন? আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি ওকে, তাই না বৌমা? না মা, আপনি একটুও বেশি বলেননি। ওর যতটুকু প্রাপ্য ছিল ততটুকুই বলেছেন। এখন আপনি ভিতরে আসেন মা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। শুভ বাইরে গিয়ে রাস্তার পাশে হাঁটছিল, কিন্তু কোথাও কিছু নেই, চারদিকে শুধু অন্ধকার। সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছিল শুভ। কান্না করছিল শুভ, কান্না করছিল আর হাঁটছিল চারদিকটা যেন তার বিরোধী এমন কি প্রকৃতিও। হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নামলো। শুভ দৌড়ে গিয়ে একটা ছাউনির নিচে আশ্রয় নেয়। সেখানে একটা টুল রাখা ছিল, শুভ সেটাতে বসে পড়ল। রাত তখন প্রায় 12টা। বৃষ্টি থামলো, তবে ঘন অন্ধকার, চারদিকে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শুভ মনে মনে ভাবল, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। আজকে রাতটা না হয় এখানেই থেকে যাই, কাল সকালে যা হওয়ার হবে। হায় রে পৃথিবী! শুভ সেখানেই বসে রইল। মশা কামড়াচ্ছিল প্রচণ্ড পরিমাণে, কিন্তু সে মশাগুলোকে তার বন্ধু ভেবে তাদের সাথে আনমনে কথা বলে যাচ্ছিল। এরকম উন্মাদের মতো করছিল সে। দেখতে দেখতে রাতটা কেটে গেল। ভোরের আলো চারদিক থেকে ফুটতে শুরু করেছে। ফজরের আজান দিচ্ছে বিভিন্ন মসজিদে। শুভ উঠে হাঁটতে শুরু করলো। পেট ছেড়ে যাচ্ছে ক্ষুধায়, কিন্তু পকেটে টাকাও নেই। শুভ আনমনে হেঁটে বেড়াচ্ছিল। সকালে স্নিগ্ধ বাতাস গায়ে লাগতে কিছুটা প্রশান্তি অনুভব করলো। ফোনটা হাতে নিয়ে জুইকে কল করলো, কিন্তু নাম্বার ব্যস্ত, হয়তো তাকে ব্লক করে দিয়েছে। শুভ জুইয়ের বাসার দিকে হেঁটে যাচ্ছিল। জুই তখন নিজের বাবার পছন্দ করা ছেলের বাড়ির লোকজনের সামনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। শুভকে জানালা দিয়ে আসতে দেখে জুই লাফ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিচে আসে তাড়াতাড়ি। নিচে এসে শুভ সামনে দাঁড়ায়। শুভ তখন জুইকে এভাবে আসতে দেখে জিজ্ঞেস করে, জুই, তুমি কোথাও যাবে নাকি? এভাবে সেধেছো কেন? শুভ, তোমাকে না বললাম তোমার সাথে আমার ব্রেকআপ। আমি তোমার সাথে কোনো রিলেশনে নেই, থাকতেও চাই না। আমি আমার বাবা মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করব, আর আজ তারা আমাকে দেখতে আসছে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। জুইয়ের কথায় শুভর মাথায় যেন বাজ পড়ল। জুই, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। তোমার সাথে আমার রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। জুই, তার মানে তুমি ওই দিন সত্যি সত্যি বলেছিলা এসব কথা? হোয়াট? তোমার কি মনে হয়েছিল আমি তোমার সাথে ইয়ার্কি করছি? শুভ তখন কান্না করতে করতে বলল, জুই, তুমি প্লিজ এরকম করো না। আমি তোমাকে ছেড়ে বাঁচবো না। প্লিজ তুমি এই বিয়েটা ভেঙে দাও। সম্ভব না শুভ। আমি আমার বাবাকে কথা দিয়ে ফেলেছি, তার পছন্দের ছেলেকে বিয়ে করব। তাই এই বিয়ে ভাঙা সম্ভব না। আর তোমাকে আমি অনেক সময় দিয়েছি, আর নয়। তাহলে আমার কি হবে? তুমি চাকরি করো, চাকরি করে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। কি বলছো এসব? এভাবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে জুই। আমাদের কি কিছুই করার নেই? প্লিজ তুমি কিছু একটা করো। আমি এই মাসের ভেতরে চাকরি ম্যানেজ করব। তোমার ওই 1 মাস আমার মৃত্যু পর্যন্ত মনে হয় না পূর্ণ হবে না। তাই তোমাকে যেটা বলছি সেটা করো। এখান থেকে চলে যাও, আর আমাকে আমার মতো থাকতে দাও। না, আমি যাব না। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার কথা শুনছো, আমি এখান থেকে যাব না। শুভ, ভালো মুখে বলছি, তুমি চলে যাও এখান থেকে, না হলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। বাহ বাহ জুই, তুমি আমাকে সিকিউরিটি দিয়ে বের করে দেওয়ার হুমকি দিচ্ছ? ভালো, আমি তো পারিনি তোমাকে ভুলতেই, কিন্তু তুমি এত সহজেই ভুলে গেলে আমাকে। ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি ভালো থেকো। বলে শুভ জুইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসলো। কিন্তু তার এখন গন্তব্য কোথায়? কোথায় সে যাবে? কোথায় গিয়ে কি করবে? কিন্তু তার যে এখন কিছুই করার নেই। সবকিছু তার হাতের বাইরে চলে গেছে। জীবনের নিঃসঙ্গতা তাকে প্রতি মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল। সেই নিঃসঙ্গতার মাঝেই একটি ছোট্ট প্রদীপ ছিল, নাম জুই। আজ সেই প্রদীপটাও নিভে গেছে। এখন কি করবে শুভ? অন্ধকারে হারিয়ে যাবে সে। সেই অন্ধকার হয়তো তাকে গ্রাস করবে। শুভ তখন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ করে উল্টে পড়ে যায় রাস্তায়। হয়তো 2 দিন থেকে না খেয়ে থাকার কারণে এরকম অবস্থা হয়েছে। শরীর একদম দুর্বল হয়ে গেছে, হাঁটার পর্যন্ত শক্তি নেই। শুভ আবারও ঘুরে দাঁড়ায়, অনেক কষ্ট করে ওঠে, একটা খোলা মাঠে গিয়ে বসে। জীবন মানে না শুধু ভোগ বিলাস, জীবন হচ্ছে সংগ্রাম। মাঠকে গিয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। শুভ অনেক কষ্ট করে উঠে ঘুরতে লাগলো চাকরির খোঁজে। যখন বুঝতে পারলো তার দ্বারা চাকরি সম্ভব নয়, তখন নিজের পকেটের ফোনটা বিক্রি করে দিল। এই ফোন দিয়ে আর কি হবে? না আছে কোনো আত্মীয়, না আছে কেউ, তাহলে কাকে ফোন দিবে সে?
এর চেয়ে ফোনটা বিক্রি করে 2 দিন চলাই ভালো। শুভ ফোনটা বিক্রি করে প্রথমে খেয়ে নিল, কিন্তু সমস্যায় পড়ল এই বিষয় নিয়ে। ফোন বিক্রি করতে হয়তো 4-5 দিন বিলাসিতা করে কেটে যাবে, কিন্তু তারপর কি? গন্তব্য কোথায়? কোথায় থাকবে? রাতে মাথা গোঁজার ঠাঁই হবে তো তার? শুভ হাঁটতে হাঁটতে একটা অফিসে গেল, কিন্তু সব জায়গায় নিরাশ হয়ে ফিরল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল কোনো ব্যবসা করবে, কিন্তু ব্যবসার জন্য তো প্রচুর প্রয়োজন। তার কাছে ফোন বিক্রি করে সব খরচ শেষে 7,000 টাকা আছে। শুভ গিয়ে একটা বাসায় ভাড়া নিতে চায়। বাসার সামনে গিয়ে কলিং বেল বাজাতে এক অতীব সুন্দরী মেয়ে এসে দরজা খুলে জিজ্ঞেস করলো, কে আপনি? কি চান? আসলে আমি রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। জি, উনি আমার বাবা। কি দরকার আমাকে বলুন। আসলে ওনার একটা বিজ্ঞাপন আপনার বাড়ির সামনে দেখে এসেছি। উনি মনে হয় ওনার একটা রুম ভাড়া দিবেন। আমি বিজ্ঞাপন দেওয়ার নাম্বারে কল দিয়েছি, বাট বন্ধ। আরে ওটা তো আমি মজা করে বাড়ির সামনে লাগিয়েছি। আপনি ওই রুম নিয়ে কি করবেন? ওটা তো মানুষ থাকার মতো অবস্থাই নেই। রহমান সাহেব মেয়েকে কারোর সাথে কথা বলতে দেখে এগিয়ে এলেন। এসে শুভকে দেখে জিজ্ঞাসা করলেন, ছেলে, কে তুমি আর এখানে কি চাও? আসলে আঙ্কেল, আমি আপনাদের বাসার সামনে একটা লিফলেট লাগানো দেখলাম, একটা রুম ভাড়া দেওয়া হবে, ওইটা ভাড়া নেওয়ার জন্য এসেছি। রহমান সাহেব নিজের মেয়ের দিকে কিছুটা কঠিন চোখে তাকিয়ে বললেন, রিয়া, আমি তোকে না করছিলাম এরকম মজা না করতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন দেখ ছেলেটা যে চলে আসলো। রিহা তখন অপরাধী স্বরে বলল, আমি জানতাম বাবাই আমাদের স্টোর ভাড়া নেওয়ার মতো মানুষ আছে। আঙ্কেল প্লিজ, আমাকে যে কোনো রকম একটা থাকার জায়গা দিলেই হবে। দেখো বাবা, আমার মেয়েটা ছোট, খুব ফাঁসি, দুষ্টুমি করে বাড়ির সামনে আমাদের একটা পরিত্যক্ত রুম ভাড়া দেওয়ার লিফলেট লাগাইছে। এটা নিয়ে তোমার কোনো লাভ হবে না। আঙ্কেল, আমি অনেক বড় একটা বিপদে আছি, প্লিজ, দরকার হয় আমি ফ্লোরে ঘুমাবো, কিন্তু তবুও আমার একটা থাকার জায়গা দরকার। এই, আপনি কি ক্রিমিনাল? সন্ত্রাসী করে আমাদের বাসায় গা ঢাকা দিতে চলে আসছেন? রিয়া, আর একটা বাজা কথা বলে থাপ্পড় দেবো, কিন্তু ভিতরে দাও, আমি কথা বলছি। রিয়া তখন শুভর দিকে অদ্ভুত চাহনি নিয়ে তাকিয়ে ভিতরে চলে যায়। এরপর শুভ রিহার বাবাকে সবকিছু খুলে বলে, কিন্তু রিহার বাবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করেন, দেখ বাবা, এটা একরকম আমাদের স্টোর রুম, অনেক ময়লা আবর্জনা জমে আছে, তুমি পারলে এইসব কিছু পরিষ্কার করে থাকো। আমি সবকিছু পরিষ্কার করে থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না, কিন্তু ভাড়ার বিষয়টা কথা বললে। শুভ কিছুটা ইতস্তত করে বলে কথাটা। রহমান সাহেব হেসে বললেন, আল্লাহর রহমতে আমি কিছু অর্থ সম্পদ সঞ্চয় করতে পারছি। এখন যেহেতু আমার মেয়ে ভুল করে একটা কাজ করে ফেলছে, সেহেতু তুমি এই রুমটায় থাকতে পারো, এতে আমার কোনো চাওয়া পাওয়া নেই। না না আঙ্কেল, এটা কি করে হয়? যেহেতু আপনার বাসায় থাকবো, সেহেতু আপনাকে একটা বিনিময় তো দিতেই হবে। আরে কিসের বিনিময়? তুমি আমার ছেলে মতো, তুমি বিপদে পড়ছো, এতে আমি হেল্প করছি, এর ভিতরে আবার বিনিময় কি? তারপরেও আঙ্কেল, এরপর আর কোনো কথা নেই। তুমি কবে থেকে উঠছো এই বাড়িতে? আপনি বললে এখন পরিষ্কার করার কাজ শুরু করব। তাহলে আর দেরি কেন, এখনই চলো তোমার রুমটা দেখিয়ে দিই। রহমান সাহেব আর শুভ ভিতরে গেলেন। বাড়িতে 2 তলা বিশিষ্ট অনেক সুন্দর বাড়ি। 2য় তলার সেই পাশে রুমটা দেখিয়ে দেওয়া হলো শুভকে। শুভ ভিতরে ঢুকলেও যতটা চিন্তা করেছিল তার চেয়েও বেশি ময়লা রুমটা। শুভ একে একে পরিষ্কার করার কাজ শুরু করলো। পুরোটা রুম পরিষ্কার করতে করতে দুপুর হয়ে গেল। এদিকে রিহার আগে পড়ছে কেন তার বাবা ওই ছেলেটার জন্য তাকে বকা দিল। টেবিলে খাবার রেডি করছে আর মনে মনে এসব ভাবছে। রিয়া তার বাবা মায়ের একমাত্র মেয়ে। মা মারা গেছেন। রিয়া যখন খুব ছোট সেই থেকেই বাবার কাছেই বড় হওয়া। বাবা মায়ের আদর ভালোবাসা দুটোই একসাথে বাবার কাছে পেত। তার বাবা অবসরপ্রাপ্ত সেনাপ্রধান। বর্তমানে রিয়া ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। অনেক তো পরিচয় হলো, এখন বাস্তবে ফেরা যাক। রিয়া টেবিলে খাবার দিয়ে তার বাবাকে ডাক দিতে গেল। তার বাবা তখন রুমে বসে বই পড়ছিলেন। রিয়া গিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, লাঞ্চের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। যাও, আমি আসতেছি। ও আর একটা কথা, আমি ওই ছেলেটাকে রুম ভাড়া দিয়ে দিয়েছি, ও রুমটা পরিষ্কার করছে। তুই এক কাজ কর মা, ছেলেটাকে ডাক দে, আমাদের সাথে দুপুরের খাবারটা খেয়ে নিবে। কি? তুমি এইটা কি করলে বাবা? ওই বজ্জাত ছেলেটাকে আমাদের বাড়ির ভিতরে এনে ঢুকালা? এটা তুমি বাড়ির সামনে টু লেট লেখার আগে মনে ছিল না? তাই বলে তুমি একটা ছেলেকে আমাদের বাসায় ভাড়া দিলা? ছেলেটাকে দেখে আমার ভালো মনে হয়েছে,
আর তুই এখন তাড়াতাড়ি যা, সেটা মনে হয় খুব খিদে লেগেছে। যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি টেবিলে যাও। বলে ঝাড়ি দিয়ে চলে গেল রিহা, আর রহমান সাহেব উঠে আস্তে আস্তে টেবিলের দিকে গেলেন। আর রিয়া চলে গেল শুভকে ডাকতে। শুভ অনেকক্ষণ ধরে পরিষ্কার করছিল মেজটা, এখন দেয়ালগুলো পরিষ্কার করার দরকার, তাই একটা চেয়ার নিয়ে আর একটা চেয়ারের উপর বসিয়ে সেটার উপর উঠে দেয়ালগুলো পরিষ্কার করছিল। তখন হঠাৎ করে পিছন থেকে কেউ বলল, এই যে মিস্টার, আব্বু বলেছে আপনাকে আজকে লাঞ্চটা এখানে করে যেতে। আর আপনাকে কে বলেছে এইখানে এসে জুড়ে বসতে? হঠাৎ করে পেছন থেকে এরকম কথা শোনায় নিজেকে আর সামলে রাখতে পারেনি শুভ। পেছন ফিরে তাকানোর চেষ্টা করতেই চেয়ারগুলো উল্টে যায়, সে মাটিতে পড়ে যায়, পিঠে প্রচণ্ড ব্যথা পায়। শুভ চিৎকার করে ওঠে। এরকম করে শুভকে পড়তে দেখে রিয়া হাসতে শুরু করে। শুভ তখন মুগ্ধ নয়নে রিয়ার মুখের দিকে তাকিয়েছিল। অসম্ভব সুন্দর তার হাসি, যাকে এক কথায় বলে অতুলনীয়। শুভ রিহার মুখের দিকে তাকিয়ে নিজের পিঠের ব্যথার কথা ভুলেই গিয়েছিল। তখন রিহা হাসতে হাসতে বলল, এই আপনি কি ছেলে? আপনাকে তো কোনো দিক দিয়ে ছেলে বলে মনে হচ্ছে না। একটা মেয়ের কণ্ঠ শুনেই আপনি এইভাবে উল্টে পড়ে গেলেন। এত ভয় পেলে জীবনে এগিয়ে যাবেন কি করে? শুভ তখন বাস্তবে ফিরলেও কোমরটা মনে হয় ভেঙে গেছে তার। শুভ আস্তে আস্তে উঠল, কোমরে হাত দিয়ে বলল, হঠাৎ করে এসে পেছন থেকে এরকম করে কথা বললে তো যে কেউই ভয় পেয়ে যাবে। আর কেন এসেছেন বলবেন? বলছি আব্বু বলেছে লাঞ্চটা এখানে করে নিতে, তাই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসুন আর খেয়ে আমাকে উদ্ধার করুন। শুভ তখন মনে মনে ভাবল, যাক, অনেক চিন্তায় ছিলাম লাঞ্চের বিষয়টা নিয়ে। আজকের দিনের টাকাটা অন্তত বেঁচে গেল। শুভ তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলো। টেবিলে গিয়ে বসতেই রহমান সাহেব বললেন, কি শুভ, রুমটা কি তোমার পছন্দ হয়েছে? আর এই রুমটা তো পছন্দ হওয়ার কথাই না। অনেক ধুলাবালি জমে আছে, অনেকদিন থেকে অব্যবহৃত হয়ে পড়ে আছে। আরে কি বলছেন আঙ্কেল, এই রুমটা তো অনেক সুন্দর। আর আপনি আমাকে এত বিপদের সময় এতটুকু হেল্প করছেন, এটাই আমার জন্য অনেক। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব আমি জানি না। আর এইখানে ঋণের কথা কোথা থেকে আসছে? তাড়াতাড়ি খেতে বসো। শুভ তখন চুপচাপ খেতে শুরু করলো। খাবার মাঝে শুভ বলে উঠল, রান্নাগুলো কে করেছে? অনেক মজা হয়েছে। মনে হয় আন্টি করেছে। আন্টি কোথায়? আন্টিকে তো দেখছি না। কথাটা বলা মাত্রই রহমান সাহেবের মুখটা কালো হয়ে গেল। আস্তে আস্তে বলে উঠলেন, এই রান্নাগুলো আমার মেয়ে করেছে। তোমার আন্টি অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। সরি আঙ্কেল, আসলে আমি বুঝতে পারিনি। আমি আপনার মনে কষ্ট দিয়ে ফেললাম। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি খাও। এরপর শুভ চুপচাপ খেতে শুরু করলো। তাদের টেবিলের উপর দারোয়ানের মতো দাঁড়িয়েছিল রিহা। রিহা চুপচাপ শুধু দেখে যাচ্ছিল দুজনে খাওয়া। একটু পর রিহার বাবা বললেন, আচ্ছা শুভ, তুমি কতটুকু পর্যন্ত লেখাপড়া করছো? আঙ্কেল, আমি মাস্টার্স শেষ করে বর্তমানে বেকার, চাকরির জন্য খোঁজ করছি। ও খুব ভালো। তা তুমি কোন বিষয়ে মাস্টার্স শেষ করলা? আঙ্কেল, আমি ম্যাথমেটিক্সে মাস্টার্স শেষ করেছি 2 বছর আগে। ও তাহলে তো খুব ভালো। আসলে হয়েছে কি বাবা, আমার মেয়ে রিয়া গণিতে খুবই দুর্বল। তুমি যতদিন পর্যন্ত চাকরি না পাও, প্লিজ আমার মেয়েটাকে সময় করে অঙ্কগুলো দেখিয়ে দিলে খুব ভালো হয়। শুভ তখন রিহার দিকে তাকালো। রিহা অদ্ভুত চোখেই শুধু তাকিয়ে আছে শুভর দিকে। শুভ কি বলবে বুঝতে পারছে না। ওদিকে রহমান সাহেব উৎসুক দৃষ্টিতে শুভর দিকে তাকিয়ে আছেন শুভর জবাব পাওয়ার জন্য। তখন শুভ হাসি মুখে বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে থেকে ওকে সময় করে অঙ্কগুলো দেখিয়ে দেব। তাহলে তো খুব ভালো হয়, আমরা একজন ভালো টিউটর পেয়ে গেলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি যথাসম্ভব তোমার সম্মানে দেব। আঙ্কেল, এসব কি বলছেন? আমার কোনো টাকার প্রয়োজন নেই। আপনি আমাকে থাকতে দিচ্ছেন, এটাই বেশ আমার জন্য। না না, তোমাকে তোমার প্রাপ্যটা তো তোমাকে নিতেই হবে। আচ্ছা তুমি যে এখানে থাকবে, তোমার রান্না বান্না কি করবে? আসলে আঙ্কেল, আমি যা পারি তা দিয়ে চালিয়ে নেব, কোনো সমস্যা হবে না। একটা গ্যাস সিলিন্ডার কিনতেছি, ওইটাতেই রান্না হবে। ওর শুভ কোনো দরকার নেই শুভ, আমার মেয়ে রান্না করতে পারে। আমরা দুইজন মানুষ, তুমি একজন বাড়লে কোনো সমস্যা হবে না। না না আঙ্কেল, এটা কি করে হয়? আপনি আমাকে ফ্রিতে থাকতে দিচ্ছেন, আবার আমাকে ফ্রিতে খাওয়াবেন, এটা হয় না। আর আমি আপনাদেরকে এসেই এমনিতেই সমস্যায় ফেলে দিয়েছি। আরে কিসের সমস্যা? তোমাকে কে বলছে ফ্রি খাওয়াবো? তুমি রিয়াকে টিউশনি করিয়ে যা টাকা পাবে তার অর্ধেকটা আমি রেখে দেবো, তাহলে তো হয়ে যায়। শুভ আর না করতে পারল না। তারও অবশ্য রান্নাবান্না জানা নেই। বিনামূল্যে এইভাবে এত মজার মজার খাবার খেতে পারলে ক্ষতি কি?
দুদিনে শুভর সাথে তার বাবার এত ভাব দেখে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল রিহা। মনে মনে রিহা ভাবছিল, এই ছেলেটা একদিনে এসেই বাবার সাথে এত ভাব জমিয়ে নিয়েছে, না জানি পরে আর কি না কি করবে। আর বাবাও হয়েছে, এরকম একজন সুন্দর করে কথা বলল, তার সাথেই সব শেয়ার করে দিবে। কোন দিন জানি নিজের মেয়ের জামাই বানিয়ে দিই। আজও শুভ খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে গেল। রুমে গিয়ে সব কিছু গুছিয়ে একবার বাইরে গেল কিছু কেনাকাটা করার জন্য। বাড়ি থেকে কিছুই নিয়ে বের হয়নি। এখন কয়েকটা জামা কাপড় কিনে সাথে একটা দোকান থেকে অল্প টাকায় একটা পুরনো স্মার্টফোন কিনে তাদের পুরনো ফোন থেকে খুলে রাখা সিম কার্ড আর মেমোরিটা সেট করে ফিরে আসলো রিহার বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে। শুভ তখন রুমে বসে বোর হচ্ছিল, কিছুই ভালো লাগছে না। ফোন থাকলে অবশ্যই ফোনটা টিপে কিছু সময় পার করা যেত, কিন্তু এখন যে ফোনটা কিনেছি তা দিয়ে শুধু ফোন কল আর সামান্য মিউজিক শোনা ছাড়া তেমন বড় কিছু করা সম্ভব নয়। একটু পর বুঝতে পারলো দরজার বাইরে কেউ একজন এসেছে। শুভ তাকালো, দেখতে পেল রিহা হাতে চায়ের কাপ নিয়ে এসেছে। চাটা শুভর দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, চাটা খেয়ে নিন। আর আপনাকে একটা কথা বলি, শুনেন। আমার কথা যদি না শুনেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। শুভ কিছুটা অবাক হয়ে প্রশ্ন করল, কি কথা বলো? আপনি এখন চাটা শেষ করে সুন্দর মতো বাবার কাছে গিয়ে বলবেন আপনি আমাকে পড়াবেন না। আপনার পক্ষে আমাকে পড়ানো সম্ভব নয়, আপনার কাজ আছে। কেন? আমি আঙ্কেলকে কথা দিয়ে ফেলেছি তোমাকে পড়াবো, আর তুমি পড়তে চাইছো না কেন? আরেকটা কথা বললে কিন্তু খুন করে দিব। আমার এসব পড়াশোনা ভালো লাগে না। তাই যেটা বলেছি শুনেন, তাড়াতাড়ি যান, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আমি বলবো না, যা পারো করে নাও। আমি আঙ্কেলকে কথা দিয়ে ফেলেছি। আমি আপনার কাছে পড়বো না, ব্যাস। দেখি আপনি পারলে আমাকে পড়িয়ে দেখান। বলে রিহা রাগ করেও ঘর থেকে বেরিয়ে গেল। ওদিকে ড্রয়িং রুমে বসেছিলেন রহমান সাহেব। রিহাকে এভাবে রাগ করে বেরিয়ে আসতে দেখে জিজ্ঞাসা করলেন, তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো। আর মাত্র 2 মাস, এরপর তোমার এইচএসসি পরীক্ষা। পরীক্ষায় কিন্তু A+ পাওয়া চাই। রিয়া রাগ করে গিয়ে পড়তে বসলো। ওদিকে চাটা শেষ করে ড্রয়িং রুমে আসলো শুভ। রহমান সাহেব শুভকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শুভ, তুমি কি এখনো পড়তে যাওনি রিহাকে? অনেকক্ষণ ধরে বসে আছো। ওকে আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমি এখনই যাচ্ছি। রহমান সাহেব তখন কিছুটা মলিন মুখে বললেন, আমার মেয়ে আমার একটু দুষ্টুমি করে, তুমি প্লিজ একটু মানিয়ে নিও। আমি ছোটবেলা থেকে ওকে আদর বড় করেছি, মায়ের অভাব কোনোদিন বুঝতে যাইনি। আমার আদর এতটা পাজিল হয়ে গেছে, তুমি প্লিজ ও কিছু বললে মানিয়ে নিও। আরে আঙ্কেল, কোনো চিন্তা করবেন না আপনি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে বাবা, ও রুমে বসে আছে অনেকক্ষণ ধরে। তুমি যাও আর মনোযোগ দিয়ে ম্যাথটা একটু দেখিয়ে দিও ওকে। শুভ তখন উপরে গেল। রিহার রুমের পাশে যেতেই শুনতে পেল, শালা বান্দর আমাকে পড়াতে আসছে। আজ ওর একদিন কি আমার একদিন। আজ তোর এমন অবস্থা করব, তোর আর জীবনে কোনো মেয়েকে পড়ানোর কথা চিন্তাও করবি না। কুত্তো, বিরল, হনুমান, আফ্রিকার জিরাফ, কোথাকার। আমাকে গালি দেওয়া শেষ হলেই এইবার বইটা খুলে পড়তে বসুন প্লিজ ম্যাডাম। হঠাৎ করে পেছন থেকে শুভর কণ্ঠ শুনে রিয়া মনে মনে ভাবল, বান্দরটা কি সব কিছু শুনে ফেললো? এখন আমার কি হবে? আরও শুনলে আমার কি হলো? দূর, কিছুই ভাল লাগে না। এই যে ম্যাডাম, কি হয়েছে? পড়তে বসুন। তা আমি পড়তে বসেছি নাকি চাঁদের দেশে বসে আছি? দেখতেই পাচ্ছেন বই নিয়ে টেবিলে বসে আছি। এর মানে তো আমি পড়তে বসেছি। বারবার শুধু পড়তে বসেছ বলছেন কেন? হয়েছে, আর যুক্তি দিতে হবে না, এখন বইটা বের করেন। কোথায় অঙ্ক দেখি তো? আমি এসব অঙ্ক পারি না, এইসব আমি করতে পারবো না। আর আপনাকে কতবার বলেছি আমি আপনার কাছে পড়বো না। এখান থেকে চলে যান, গিয়ে আব্বুকে বলেন আপনি আমাকে পড়াতে পারবেন না। অসম্ভব, আঙ্কেল অনেক আশা করে আমাকে বলেছেন, আমি আঙ্কেলকে না করতে পারবো না। তোমার ইচ্ছে হয় তুমি না করো। আপনি আসলে একটা খাটাস। আমি আমার আব্বুকে কষ্ট দিতে পারবো না, তাই না হলে কখনোই বলে ফেলতাম। আমিও আমাকে এত উপকার করা একজন মানুষকে কষ্ট দিতে পারবো না, তাই বলছি এখন এইসব কথা বাদ দিয়ে তাড়াতাড়ি বইটা দাও। রিয়া তখন বিরক্ত হয়ে বইটা হাতে দিল। শুভ বইটা হাতে নিয়ে একটা নোটবুক আর কলম নিয়ে কিছু অঙ্ক খাতায় লিখল। রিহার সেদিকে কোনো খেয়াল নাই।
সে এদিক ওদিক তাকিয়ে বসে আছে। শুভ তখন কিছুটা রাগী কণ্ঠে বলল, এই, তোমার সমস্যা কি? পড়তে বসে এদিক ওদিক তাকাচ্ছ কেন? পড়ার সময় মনোযোগ দিতে হয়, না হলে কোনো মতেই পড়া শেখা যায় না। আমি বলছি না আমি পারবো না। তুমি ভালো মুখে কথা শোনার মেয়ে না। কাল থেকে পড়তে আসার সময় একটা বেত নিয়ে আসবো, তখন দেখবো কিভাবে না পড়ে থাকো। এই, আপনি কি পাগল? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। আমি এখনও ক্লাস 5-এর স্টুডেন্ট না যে আপনি আমাকে ব্যাট দিয়ে পিটাবেন। বেত দেওয়ার জন্য বয়সের প্রয়োজন হয় না। যে কোনো বয়সের স্টুডেন্টকে মারা যায়। যেই দুষ্টুমি করবে আমি তাকেই মারবো। শুভর কথায় রিয়া কিছুটা ভয় পেয়ে বইয়ের দিকে তাকায়। শুভ একটা অঙ্ক লিখে তার সূত্র বলতে বলে রিয়া তখন হাসতে হাসতে বলে, এইসব সূত্র শিখে কি করব? আমি এসব সূত্র পারি না। নোট আছে, নোট দেখেই অঙ্ক মুখস্থ করে ফেলবো, এরপর পরীক্ষা দিয়ে ফাটিয়ে ফেলবো। এটাই এখনকার ছেলে মেয়েদের সমস্যা। অঙ্ক মুখস্থ করতে চাও। অঙ্কের প্রধান অস্ত্র হচ্ছে সূত্র। যদি কোনো অঙ্কের সূত্র তোমার জানা থাকে, তাহলে তোমার কাছে যে কোনো অঙ্কের সহজ মনে হবে। তোমাকে আজ আমি আর পড়াবো না। আজকে এই খাতায় কয়েকটা সূত্র লিখে দিচ্ছি, কালকে এইগুলো মুখস্থ করে রাখবে। কাল থেকে তোমাকে পড়ানো শুরু করব। আমি পারবো না এসব কিছু মুখস্থ করতে। তাহলে আর কি করার? আমি গিয়ে আঙ্কেলকে বলবো তুমি পড়তে চাচ্ছ না আমার কাছে। আচ্ছা ঠিক আছে, কালকে মুখস্থ করে রাখবো। এই তো গুড গার্লের মতন কথা। এরপর শুভ বেরিয়ে যায় আর সেখানে বসেই রিহা নিজের রাগ ঝাড়ছিল। শুভ বেরিয়ে গিয়ে নিজের রুমে যায়, কিছুক্ষণ শুয়ে থাকে। এরপর আবার রুমের বাইরে এসে ছাদে যায়। আজকে আকাশে অনেক বড় একটা চাঁদ উঠেছে, কিন্তু শুভর মনে নেই অন্ধকার বিরাজ করছে, যে অন্ধকার থেকে শুভ আর হয়তো কোনোদিন উঠতে পারবে না। সে অন্ধকার হয়তো তাকে গ্রাস করে ফেলেছে। কি করবে সে? এখন তো একটা মাথা গোজার ঠাই হলো, কিন্তু এভাবে তো চিরদিনের জন্য কারো বাড়িতে থাকা সম্ভব নয়। তাকে তো নিজেকে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেটা কি করে সম্ভব? শুভ খোঁজ নিতে শুরু করলো কোথাও কি কোনো চাকরির ব্যবস্থা হয় কিনা। শুভ একের পর এক ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিচ্ছিল, কিন্তু সবখানেই একটাই কথা, চাকরির জন্য হয় চাকরির অভিজ্ঞতা দরকার, নয়তো ঘুষের দরকার। কিন্তু শুভর কাছে নিজের খেয়ে পড়ে বেঁচে থাকার মতো টাকা পয়সা নেই, তাহলে ঘুষের জন্য এত টাকা পাবে কোত্থেকে? শুভ কিছুটা চিন্তায় পড়ে যায়। এর মধ্যে রিহা রুমে বসে থাকতে থাকতে বোর হচ্ছিল, তাই ভাবলো একবার ছাদ থেকে ঘুরে আসি। তাই সেও ছাদের দিকে গেল। শুভ তখন নিজের ছোট্ট ফোনটা বের করে জুয়ের একটা পিক বের করে দেখছিল। শুভর চোখ দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়তে শুরু করলো। শুভ বিড়বিড় করে বলে, তুমি এভাবে আমাকে ভুলে গেলে? কিভাবে পারলে জুই? আমি তো নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু তুমি সেই আমাকে ছেড়ে চলে গেলে। আর তোমারই বা দোষ কোথায়? সব দোষ আমার এই কপালের। এই বেকার দেহটা নিয়ে আমি কেন এই পৃথিবীতে আসলাম? কেনই বা মানুষের কষ্টের কারণ হলাম? আমি যেই দিকে যাই সেই দিকে মানুষের শুধু কষ্টের কারণ হই। কোথাও গিয়েও কাউকে সুখ দিতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও যদি তোমার সাথে কোনো অন্যায় করে থাকি। রিয়া তখন ছাদে উঠে দেখলো শুভ এক কোণে দাঁড়িয়ে ফোনের দিকে তাকিয়ে কিছু একটা দেখছে। রিয়া কৌতূহলী হয়ে এগিয়ে আসলো। এসে শুভর হাতে একটা মেয়ের পিক দেখে বলল, এইটা কি আপনার গার্লফ্রেন্ড? হঠাৎ করে কারো এমন প্রশ্নয় কিছুটা থমকে গেল শুভ। পিছনে তাকিয়ে থাকে জিজ্ঞেস করলো, তুমি এই রাতে এখানে কি করো? না, এমনি আসলাম। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। কি প্রশ্ন? এই হাতে যে মেয়েটা পিক, সেটা কি আপনার গার্লফ্রেন্ড? শুভ তখন ফোনের দিকে তাকিয়ে একটা দাঁত ছেলে হাসি দিয়ে বলল, গার্লফ্রেন্ড? তাও আবার আমার? বেকার ছেলেদের জীবনে হয় নাকি? এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর নাই। আপনি কি বললেন? আপনার কথা আগামাতা কিছুই বুঝলাম না। এসব বুঝে লাভ নাই। আপনি থাকেন, আমি চলে যাই। চলে যাচ্ছেন নাকি? কথা এড়ানোর জন্য পালিয়ে যাচ্ছেন? পালাবো কেন? আমি কি চুরি করেছি? মেয়েটার সাথে আমার সম্পর্ক ছিল, কিন্তু এখন আর নেই। কেন নেই সেটাই তো জানতে চাইছি। এই পৃথিবীতে সবাই টাকা চেনে, সবার টাকার প্রয়োজন। পৃথিবীতে যত সম্পর্ক গড়ে ওঠে সবই টাকার জন্য গড়ে ওঠে। টাকা ব্যতীত কেউ কাউকে সম্মান দেয় না, কেউ কাউকে মনে রাখে না। আমার চাকরি নেই, তাই ও আমাকে ছেড়ে চলে গেছে ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করার জন্য। তাহলে ওর সাথে সম্পর্ক করলেন কেন যে টাকার জন্য ছেড়ে যায়? ও তো বহুদূর। আমার পরিবারের লোকেরা পর্যন্ত আমাকে ঠাঁই দেয়নি টাকার জন্য। শুধু চাকরি নেই বলে দিনের পর দিন আমাকে অপমানিত হতে হয়েছে মানুষের দুয়ারে দুয়ারে। অপমানিত হতে হয়েছে পরিবারের প্রতিটি মানুষের পক্ষ থেকে, এমনকি আমার মায়ের পক্ষ থেকেও। আপনার জীবন তো সত্যিই অদ্ভুত।
আমার জীবন শুধু অদ্ভুত নয়, একটা রহস্যময় এই জীবন। পৃথিবীতে কত সম্পর্ক গড়ে ওঠে, কত আবেগ ভালোবাসা টাকায় গড়ে ওঠে, কিন্তু আমার জীবন তো আর সেই জীবন নয়। আমার জীবনে যা আছে সবকিছুই টাকার মোহ। টাকা ছাড়া কেউ আমাকে এক মুহূর্তের জন্য সম্মান করেনি। এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই টাকার পেছনে দৌড়ায়। এই মানুষগুলোকে দোষ দিয়েও লাভ নেই। পৃথিবীতে যত কিছুই আছে সবকিছুই টাকার পাগল। আপনার ধারণা সম্পূর্ণ ভুল। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, যাদের ভালোবাসার পেছনে টাকার কোনো প্রশ্নই আসে না। একটা ধান খেতে যেমন হাজারো ধানের বীরে অনেকগুলো পোকা থাকে, ঠিক এইরকমভাবে হাজারো স্বার্থলোভী মানুষের ভিতরে কিছু নিঃস্বার্থ মানুষ থাকে, যারা নিজের জীবনকে বিলিয়ে দিতে চায় অন্যের কারণে, নিজের জীবনকে হারিয়ে ফেলতে চায় অন্যের ছায়ায়। কিন্তু আমার জীবনে হয়তো তাদের সাথে আর দেখা হবে না। আমার জীবনে আমি যত মানুষ আছে সবাই একটা শব্দই চিনি, টাকা। এই টাকা শব্দটা আমার জীবনকে এমনভাবে সাজিয়েছে, না পারছি আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে, আর না পারছি এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে। পৃথিবী থেকে চলে যাওয়া যদি সব কিছুরই সমাধান হয়ে যেত, তাহলে সবাই আত্মহত্যা করত। পৃথিবী থেকে চলে যাওয়ার কোনো কিছুই সমাধান নয়, লড়াই করে বাঁচাই হলো সব কিছুর উপরে। তবে আপনার ক্ষেত্রে সেটা অনেকটা কষ্টদায়ক, কারণ পৃথিবীতে আমরা যতই অবহেলা হই না কেন নিজের পরিবারকে আমাদের পাশে পাই, কিন্তু আপনার ক্ষেত্রে আপনার পরিবার আপনার সব থেকে বড় শত্রু, আপনার সব থেকে বেশি কষ্টের কারণ। আমার পরিবারকে আমি কোনোদিনই দোষারোপ করি না, কারণ তারা আমাকে ছোটবেলা থেকে পড়াশোনা করিয়ে এত বড় করেছেন। এখন আমারও উচিত ছিল তাদের দায়িত্ব নেওয়ার, কিন্তু আমি এতটাই দুর্ভাগা যে আমি যেখানেই যাই সেখানেই হয়তো আমার চাকরির অভিজ্ঞতা নেই বলে চাকরি হয় না, অথবা আমি ঘুষ দিতে পারি না বলে চাকরি হয় না। আমি ঘুষ দিয়ে চাকরি নিতে চাই না, আমি নিজের যোগ্যতায় চাকরি নিতে চাই। আপনার ধারণা সত্যিই সুন্দর। দোয়া করি আপনার অনেক বড় একটা চাকরি হবে। তবে তুমি অনেক সুন্দর কথা বলো। এরকম যদি পড়াশোনা করতে তাহলে আজ দেশের সেরা শিক্ষার্থী হতে। আপনাদের এই ঝামেলা যে বিষয় নিয়ে কথা বলবেন সেখানেই পড়াশোনা ঢুকিয়ে দিবেন। পড়াশোনা ছাড়া কি দুনিয়াতে আর কিছু চলে না? এই যে দেখেন আপনি পড়াশোনা করে কি হলো, সেই তো সব কিছু হারিয়ে নিঃস্ব হতে হলো। পড়াশোনা হলো এমন একটা জিনিস যে জিনিস আমাদেরকে বিনয়ী করে তোলে, ভদ্র করে সমাজে চলাফেরার উপযোগী করে তোলে। সমাজে আমরা সম্মান নিয়ে বাঁচতে পারি বা নাই পারি, সমাজের মানুষগুলো যতই অবহেলার শিকার হই না কেন, আমাদের মনের ভেতরে যে জ্ঞান বিরাজ করে তা বারবার আমাদেরকে সঠিক পথ চলার আহ্বান করে। যদি আমি মূর্খ হতাম তাহলে এতদিন হয়তো আমি কোনো খারাপ কাজে জড়িয়ে যেতাম টাকা রোজগার করার জন্য, অথবা চুরি ডাকাতি করতাম, কিন্তু তা করিনি, কারণ আমার শিক্ষা আমাকে সেটা থেকে বাধা দিয়েছে। শিক্ষার মাধ্যমে আমি জানতে পেরেছি চুরি করা অপরাধ, ডাকাতি করা অপরাধ, অন্যায় কাজ করা থেকে বিরত থাকতে হবে। এই যে জ্ঞানের পরিধি, এটাই মানুষকে মূর্খ এবং অজ্ঞতা থেকে আলাদা করেছে। তাই শিক্ষা সকল ক্ষেত্রে প্রয়োজন। বুঝলাম, আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই। এখন তাড়াতাড়ি নিচে আসেন, ডিনারটা করে নিন। ওকে, তুমি যাও, আমি 5 মিনিট পর আসছি। ওকে, আমি যাচ্ছি। এরপর রিহাদ নিচে চলে গেল আর শুভ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে নিচে আসলো। শুভ অনেকটা চিন্তায় পড়ে গেছে। ডিনার করতে টেবিলে বসে কিছুই খেতে পারছিল না, বারবার হাত দিয়ে ভাতগুলো নড়ছিল। এমন সময় এটা লক্ষ্য করলেন রহমান সাহেব। তিনি কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার শুভ, তুমি কিছুই খাচ্ছ না? বারবার হাত দিয়ে নাড়ানাড়ি করছো, কোনো বিষয় নিয়ে কি চিন্তা করছো? জি না আঙ্কেল, কোনো সমস্যা নেই, এমনি তো আমি খাচ্ছি। আরে বাবা, তুমি আমার ছেলের মতো নিজে বাবা মনে করে আমাকে কি নিজের সব কথা শেয়ার করতে পারো না? শুভ নিজের বাবার মুখ থেকে এমন কথা কোনোদিন শুনেনি, কিন্তু আজ বাইরের একটা লোকের মুখে এরকম একটা কথা শুনে অনেক শান্তি পেল। শুভ কিছুটা অশ্রু মিশ্রিত কণ্ঠে বলল, আসলে আঙ্কেল, আমি মাস্টার্স শেষ করেছি আজ 2 বছর হলো, কিন্তু এতদিন ঘুরে থেকে কোনো চাকরি পাইনি। বারবার অনেক অফিসে যাচ্ছি, অনেক ব্যাংকে যাচ্ছি, কিন্তু কোথাও আমার চাকরি হচ্ছে না। কি করবে বাবা, এখন সমাজে সবাই টাকা ব্যবহার করে চাকরি নিচ্ছে, যার ফলে সমাজের যোগ্য মানুষগুলো চাকরিহীন হয়ে যাচ্ছে। তবে তুমি চাইলে আমি একটা পরামর্শ দিতে পারি। আপনি এভাবে কেন বলছেন আঙ্কেল?
আপনি যে পরামর্শ দিবেন সেটাই আমি মাথা পেতে নেব। দেখো বাবা, এখনকার সময় চাকরি পাওয়াটা খুবই কষ্টকর। তুমি লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি আছো, সাথে তোমার শিক্ষা এবং শারীরিক গঠনও তুমি অনেক এগিয়ে আছো। এই ক্ষেত্রে তুমি সেনাবাহিনী অথবা কোনো একটা ফোর্সে অ্যাপ্লাই করতে পারো, আশা করি হয়ে যাবে। আর আমি সেনাবাহিনীর প্রধান ছিলাম, অবসরের পরে অনেক অফিসারের সাথে আমার সাক্ষাৎ হয়, মাঝে মাঝে কথাবার্তা হয়। তাদের বললেন তোমার একটা ব্যবস্থা করে দেবে তারা। আঙ্কেল, আপনাকে কি বলে ধন্যবাদ দেব এই বিষয়টা আমার কখনোই মাথায় আসেনি। আপনি দয়া করে আপনার পরিচিত কেউ থাকলে তার সাথে কথা বলুন। তবে বাবা, সেনাবাহিনীতে চাকরি করার আগে তোমার একটা কথা মাথায় রাখতে হবে। সব থেকে বড় কথা হলো নিজের দেশের জন্য নিজের জীবনকে আত্মত্যাগ করতে হবে। তোমাকে প্রতিদিন ঘর থেকে বের হয়ে যেতে হবে এইভাবে যে হয়তো আমি আর বিকেলে বাড়ি ফিরতে পারবো না, না হয়তো বা নিজের সব কিছু হারিয়ে সেখানে পড়ে থাকবে। সেনাবাহিনীতে চাকরি করার সব থেকে বড় বিষয় হলো নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের মাতৃভূমির প্রতি টান। মাতৃভূমির জন্য হাজার মানুষ শহীদ হয়েছে, লক্ষ কোটি মা বোনেরা নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে, কিন্তু মাতৃভূমি সম্মান অক্ষুণ্ণ রেখেছে। কিন্তু বর্তমান যুগে এমন কিছু অফিসার আছে যারা টাকার জন্য নিজের মাতৃভূমির সাথে বেইমানি করে। যদি কোনোদিন তোমার সেনাবাহিনীতে চাকরি হয়, তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমাকে সৎ থাকতে হবে। এতটাই সৎ থাকতে হবে যে তোমার সামনে যদি পৃথিবীর সকল শক্তি এসে বলে অন্যায়ের পথে চলো, তুমি তাদের বিরোধিতা করবে একা। যদি কেউ তোমার পাশে না থাকে, তবে তুমি একাই তাদের পরাস্ত করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে শহীদ হবে। যদি তুমি তাদের কথা মেনে নাও, অন্যায়ের পথে চলতে শুরু করো, তাহলে তুমি মরলে তুমি একটা চতুর্থ সম্পদ জন্তুর মতো মরবে, কখনো শহীদের সম্মান পাবে না। আপনার কথাগুলো শুনে মনে আলাদা একটা শান্তি পেলাম। আপনি প্লিজ কথা বলেন। আপনার পরিচিত কেউ থাকলে আমি আপনার ছাদের নিচে দাঁড়িয়ে কথা দিচ্ছি, জীবনে কোনোদিন স্বপ্ন পূরণ হয় তাহলে কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিব না, ন্যায়ের পথে চলবো। এতে যদি কেউ বিরোধিতা করে তার বিরুদ্ধেই রুখে দাঁড়াবো। আরেকটা জিনিস দরকার তোমার মধ্যে, সেটা হচ্ছে ধৈর্য। আমি যতদূর বুঝতে পারছি তুমি অত্যন্ত ধৈর্যশীল একটা ছেলে। সেই ধৈর্য শক্তি যতদিন পর্যন্ত তোমার ভিতরে আছে ততদিন তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি এগিয়ে যাবে দূর দূরান্তে, সবাই তোমার পিছু টানবে, কিন্তু তুমি তোমার ধৈর্য শক্তি আর দৃঢ় প্রত্যয় দিয়ে সব কিছু ছাড়িয়ে চলে যাবে সুদূর প্রান্তরে। আমাকে অবশ্যই ধৈর্য শক্তির চূড়ায় আপনি পাবেন। আমি আমার জীবন দিয়ে দেব আমার জন্মভূমির জন্য, তবু আমার জন্মভূমিকে কোনো ছোট হাতে দিব না। ওকে, আমি তোমার মধ্যে সেই দীপ্তি প্রদীপ দেখতে পাচ্ছি। তুমি একদিন সফল হবে, কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার। আমি কাল সকালে কথা বলবো আমার পরিচিত কোনো এক অফিসারের সাথে। তুমি প্রস্তুত হয়ে নাও। আশা করি আমার কথা কেউ ফেলতে পারবে না। তোমাকে অনেক ট্রেনিং নিতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে। আজকে রাতে একটা কাজ করবে। ঠিক আছে আঙ্কেল। তুমি ইন্টারনেটে গিয়ে যত সেনাবাহিনী ট্রেনিং আছে সবগুলো দেখবে। যদি তোমার সেটা দেখে মনে হয় তুমি এটা করতে পারবে, তাহলে তুমি সেটাই যুক্ত হবে। কিন্তু যদি দেখে মনে হয় তুমি পারবে না, তাহলে কমান্ডো ট্রেনিংয়ে যাওয়ার তোমার দরকার নেই। মাঝপথে কোনো কিছু শেষ করলে সেই কাজটা সুন্দর হয় না। তাই যাওয়ার আগে ভেবে নাও তুমি পারবে কি না। শুভ তখন কিছুটা সাহসী মুখে বলে, আমি শুভ আপনাকে কথা দিচ্ছি, যদি আমাকে তরবারি দিয়ে দুটুকরো করে দেওয়া হয় তবু আমি আমার জায়গায় অনড় থাকবো। তুমি পারবে বাবা, পারবে। আমার যতদূর মনে হচ্ছে তোমার ভিতর যে আমি প্রত্যয় দেখতে পাচ্ছি, সেটা যদি সঠিকভাবে প্রয়োগ করো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। রিয়া তখন তার বাবা আর শুভর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। শুভর কোনো একটি গতি হবে এটা শুনে কিছুটা খুশি অনুভব করছিল, কিন্তু সেটা কেন জানা নেই। রিহা অজান্তেই মুখে মুচকি হাসি এনে বলল, ডিনারটা শেষ করে তোমাদের যত ইচ্ছা আলোচনা করো, এখন মনোযোগ দিয়ে খাবারটা শেষ করো। রিয়ার কথায় শুভ আর রহমান সাহেব কিছুটা হেসে খাওয়া শেষ করলেন। খাওয়া শেষে শুভ চলে গেল নিজের রুমে। নিজের মনের মধ্যে অজানা এক অনুভূতি কাজ করছিল। সে কি পারবে সব বাধা বেরিয়ে সফল হতে, নাকি অধরে হারিয়ে যাবে? শুভ নিজের মনের সাথে যুদ্ধ করছিল। আমি কি পারবো এত বড় দায়িত্ব নিজের কাঁধে বহন করতে? না না, আমাকে পারতেই হবে। আমি আঙ্কেলকে কথা দিয়েছি আমাকে যে করেই হোক সব বাধা পেরিয়ে সফল হতেই হবে। আমাকে নিজের দেশের জন্য কিছু করতেই হবে।
রিয়া তখন রুমে গিয়ে শুভর দেওয়া সূত্রগুলো মুখস্থ করছিল আর মনে মনে শুভকে গালি দিচ্ছিল। শালা বাদর আমার বাড়িতে এসে আমাকে এত কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। এইসব সূত্র মুখ দিয়ে উচ্চারণ হয় না, এইসব কিছু আমি কি করে মনে রাখবো? ধুর, ভাল লাগে না কিছু। রিহা বিরক্ত হয়ে সূত্রগুলো পড়ছিল, ওদিকে শুভ বিছানায় শুয়ে ছটপট করছিল। রহমান সাহেব তার জুনিয়র কমান্ডো অফিসার রাসেলকে কল দিলেন। রাসেল সাহেব এতদিন পর নিজের স্যারের কল পেয়ে কৌতূহলী হয়ে ফোন ধরে বললেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ভালো আছি। তুমি কেমন আছো রাসেল? আপনাদের দোয়ায় অনেক ভালো আছি স্যার। আপনি তো অবসরের পর আর একদিনও আসলেন না। আপনার আদর্শগুলো, আপনার বলা কথাগুলো অনেক মিস করি স্যার। আমার মতো অদমকে যে তোমার মনে রেখেছো, এটাই আমার সৌভাগ্য। রাসেল, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে। ঠিক ঠিক স্যার, আপনি এরকম বলবেন না। আপনার অবদানেই এত দূর এসেছি আমি। আপনি আমাকে অনুরোধ করবেন কেন? আপনি আমাকে আদেশ করুন, কি করতে হবে আমাকে। তোমার যদি সময় থাকে তাহলে কাল সকালে একবার আমাদের বাসায় আসতে পারবে? এই ব্যাপার স্যার, এটার জন্যই আপনি এভাবে বলবেন। আপনি কোনো চিন্তা করবেন না, কাল সকালে আমি আপনার বাসায় পৌঁছে যাব। আচ্ছা, তাহলে রাখি। রাসেল, কাল মনে করে আসবে কিন্তু। ওকে স্যার। রহমান সাহেব ফোনটা রেখে শুয়ে পড়লেন। পরের দিন সকাল হতেই রাসেল সাহেব আসলেন। দরজা দিয়ে খুলে দিলেন। রহমান সাহেব শুভ উত্তেজনায় কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। মুখ দিয়ে সুন্দর মতো কথা উচ্চারিত হচ্ছিল না তার। রাসেল সাহেব এসে রহমান সাহেবের পাশে বসলেন। রাসেল, তোমার দায়িত্বের খবর কি? সব কিছু কি ঠিক আছে তো? আপনার দোয়ায় সব কিছু ভালোই আছে, কিন্তু আপনার পদে আমাকে বসিয়ে রেখেছেন। আপনি যেরকমভাবে সব কিছুই পরিচালনা করতেন সেটা আমার পক্ষে করা কখনোই সম্ভব না। আপনি আমার অনুপ্রেরণা স্যার। আরে, সবসময় এরকম বলতে থাকে কেন? তোমার যোগ্যতা না থাকলে তুমি কখনো এই জায়গায় আসতে পারতে না। আমি শুধু একটা পথ মাত্র, যে পথ দিয়ে হেঁটে তুমি সফলতা শুরু পৌঁছেছো। তবুও স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। এইসব বাদ দাও রাসেল, এখন তোমাকে যে আর কারণে ডাকলাম সেটা শোনো। জি স্যার, বলুন। আমার বাসায় একটা ছেলে আছে, মাস্টার্স কমপ্লিট করেছে, এখন চাকরির জন্য খুঁজে বেড়াচ্ছে। কিন্তু আমি তাকে বলেছি সেনাবাহিনীতে জয়েন হওয়ার জন্য। তোমার কাছে কি কোনো সুযোগ আছে? যদি সুযোগ থাকে তাহলে ওকে অ্যাপ্লাই করার সুযোগ করে দাও। স্যার, এই 1 মাস তো কোনো প্রকার নিয়োগ নেই, তবে পরের মাসের শুরু থেকে নিয়োগ দেওয়া হবে, তখন তাকে অ্যাপ্লাই করতে বলবেন। আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, দাঁড়াও, আমি তাকে ডেকে নিয়ে আসছি। তুমি আগে দেখে নাও তার শারীরিক গঠন, উচ্চতা সবকিছু ঠিক আছে কিনা। আরে স্যার, আপনি থাকতে আমার মতো অযোগ্য কিভাবে বাছাই করবে? আপনি যাকে বাছাই করবেন সে হবে সবার সেরা, এটা আমার বিশ্বাস। আপনি সেদিন আমাকে বাছাই করেছিলেন। আমার থেকে অনেক শক্তিশালী এবং লম্বা ছেলেকে আপনি পেছনে ফেলে আমাকে বাছাই করেছিলেন। আমি কোনোদিন আশাও করি নাই আপনি আমাকে বাছাই করবেন, কিন্তু সেদিন আপনি বলেছিলেন যে আমার মধ্যে আপনি দেশপ্রেম দেখতে পাচ্ছেন। আমার চোখে মুখে নাকি দেশপ্রেম ফুটে উঠেছিল। সেদিন আপনি আমাকে সেই জন্যই বাছাই করেছিলেন। আজ আপনি আমাকে বাছাই করার দায়িত্ব দিয়েছেন। আমার মতো অযোগ্যর পক্ষে এটা সম্ভব নয়। আচ্ছা, তোমার দেখা লাগবে না, ওকে শুধু ডেকে আনি, ওর সাথে তোমাকে দেখা করিয়ে দিই। তারা কথা বলছিল, এর মধ্যে রিহা চা নিয়ে তাদের সামনে আসলো। রাসেল সাহেব রিহাকে দেখে চিনতেই পারছিলেন না, কিন্তু সেই রিহাকে ছোটবেলায় অনেক কোলে নিয়েছেন তিনি। রহমান সাহেব অনেক সময় নিজের মেয়েকে একা বাড়িতে রেখে যাওয়ার ভয়ে নিজের সাথে নিয়ে যেতেন। রহমান সাহেব তখন হাসতে হাসতে রাসেল সাহেবকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রাসেল, ওকে চিনতে পারছো? চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতে আন্দাজ করতে পারছি না স্যার। আরে, ও হচ্ছে আমার মেয়ে রিহা। ওহ স্যার, ও তো অনেক বড় হয়ে গেছে। আমি চিনতেই পারছিলাম না। ছোটবেলায় তো কত দেখে কলসে এত বড় হয়ে গেল। সময় তো কারোর জন্য থেমে থাকে না। যখন তোমাকে সাধারণ একটা অফিসারের জন্য নিয়োগ দেওয়ার জন্য সিলেক্ট করছিলাম, তখন আমি ছিলাম একজন সহকারী অফিসার। এরপর সেনাবাহিনীর প্রধান হলাম, তুমিও সহকারী অফিসার হলে। এরপর তুমি সেনাবাহিনীর প্রধান হলে, আমি অপশন নিয়ে নিলাম। এতদিন হয়ে গেল, সেই 2 বছর রিয়া আজ 19 বছর, দেখতে দেখতে 17টা বছর চলে গেল। সত্যি স্যার, মনে হচ্ছিল এই সেদিন আপনার আন্ডারে আমি কাজ করছিলাম।
দেখতে দেখতে আমারও সেনাপ্রধানের দায়িত্বে 3টা বছর হয়ে গেল। তা রিহা মামনি কেমন আছো? আঙ্কেল খুব ভালো আছি। তখন রহমান সাহেব রিহাকে বললেন। রিয়া তুমি ওপরে যাও, গিয়ে শুভকে ডেকে নিয়ে আসো। রিহা তখন শুভকে ডাকতেও উপরে চলে গেল। শুভ তখন কৌতূহলী হয়ে শুধু রুমে পায়চারি করছিল। রিহা এসে বলল, এই যে আপনাকে আব্বু ডাকছে, আব্বুর বন্ধু এসেছে আপনার সাথে দেখা করতে। কথাটা শুনে শুভর বুকটা শুকিয়ে গেল। শুভ তখন বুকে অনেকটা সাহস জগিয়ে নিচে আসলো। শুভকে দেখে রহমান সাহেব রাসেল সাহেবকে বললেন, রাসেল, এ হচ্ছে শুভ, আমার ছেলের মতো। ওকে তুমি তোমার সাথে নিয়োগের ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি, এই ছেলে একদিন তোমার জায়গা দখল করবে। আপনি যখন বলছেন তাহলে অবশ্যই আপনার চোখ কখনো খারাপ কিছুতেই দেখতে পারে না। কিন্তু রাসেল, আসলে স্যার, ওর বয়স মনে হয় একটু বেশি। মাস্টার্স কমপ্লিট করে সেনাবাহিনীতে নিয়োগ পাওয়া একটু কষ্টকর। এর জন্য কিছুটা কম বয়সে যোগ দিতে হয়, সেটা আপনি ভালো করেই জানেন। সেই জন্য তো তোমাকে ডেকে নিয়ে আসলাম, যাতে তুমি ওকে হেল্প করতে পারো। তবে আমি কথা দিচ্ছি, ওসব কিছু ধৈর্যের সাথে করবে। ওকে স্যার, আপনি যখন বলছেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, যে করেই হোক ওর একটা ব্যবস্থা করব আমি। শুভ চুপচাপ শুধু দুজনের কথা শুনে যাচ্ছিল। তখন রাসেল সাহেব শুভর দিকে ফিরে প্রশ্ন করলেন, আচ্ছা শুভ সাহেব, মনে করেন একটা পরিস্থিতিতে আপনি পড়লেন যেখানে একদিকে আপনার পরিবার, আপনার প্রিয় বস্তু, আর অন্যদিকে আপনার দেশপ্রেম। আপনি কোন দিকে যাবেন? অবশ্যই আমি আমার দেশের দিকে যাব স্যার, কারণ আমার পরিবার অথবা আমার প্রিয় বস্তুটা হারিয়ে গেলে হয়তো আমার একজনের হারিয়ে যাবে, কিন্তু আমার দেশকে হারিয়ে ফেললে দেশের কোটি কোটি মানুষের পরিবার, প্রিয় বস্তু হারিয়ে ফেলবে। আমার একজনের হারিয়ে ফেলাতে যদি লক্ষ কোটি মানুষ ফিরে পাওয়া হয়, তাহলে ক্ষতি কি আমার একজনের সবকিছু হারিয়ে ফেলা? অসাধারণ, সত্যি অসাধারণ তোমার উত্তর। আমি আশা করব তুমি একদিন এদেশের সবচেয়ে সাহসী ও বুদ্ধিমান কমান্ডার অফিসার হবে। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে হেল্প করার। আপনাদের দুজনের আশীর্বাদ আমার সাথে থাকলেই আমি যে কোনো বাধা অতিক্রম করতে পারবো। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এরকম করে বলছো কেন? এটা আমার দায়িত্ব। আমার দায়িত্ব হলো সঠিক মানুষকে সঠিক পদে নিয়োগ করা। সেক্ষেত্রে আমার মনে হয় তুমি এটার সবচেয়ে যোগ্য ব্যক্তি। আমাকে যে যোগ্য মনে করেছেন, এতে আমি গর্বিত স্যার। তখন রাসেল সাহেব রহমান সাহেবের দিকে তাকিয়ে বলেন, স্যার, আমার তো বসে থাকলে হবে না, এটা আমার আদর্শ। আর আপনি একটা কথা আমাকে বারবার বলতেন, কাজের সময় কোনো অহেতুক গল্প না করার কথা। হ্যাঁ, অবশ্যই আমি আমার আদর্শে চিরদিন অটুট থাকবো। তুমি তোমার দায়িত্বে চলে যাও। 1 মাস পরে অবশ্যই শুভ তোমার কাছে যাবে। ওকে স্যার। বলেই রাসেল সাহেব বেরিয়ে গেলেন। আর রহমান সাহেব শুভর পিঠে হাত দিয়ে বললেন, বেস্ট অফ লাক শুভ, তোমার জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ শুভকামনা রইল। 1 মাস পর থেকে তুমি ট্রেনিং শুরু করবে। শুভ আর থাকতে পারল না। আবেগের বশে রহমান সাহেবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কান্না করতে করতে বলল, সত্যি আঙ্কেল, আপনি অতুলনীয়। আপনার তুলনা আপনি নিজেই। আমার মতন এরকম একটা অজানা অপরিচিত একটা ছেলেকে এভাবে নিজের বাড়িতে ঠাঁই দিয়ে নিজের ছেলের মতন আগলে রেখেছেন। আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব? তুমি প্লিজ আমার মেয়েটাকে এইচএসসি পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করে সেটা ব্যবস্থা করো। 2 মাস পর থেকে ওর এক্সাম শুরু। রহমান সাহেব শুভর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেন। শুভ কিছুটা হাসি মুখে বলল, আপনার ওই ফাজিল মেয়েকে আমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করানোর চেষ্টা করব। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আপনি শুধু আমাকে একটা অধিকার দিন। কি অধিকার বলো? আপনি শুধু ওকে শাসন করার অধিকারটা আমাকে দিয়ে দিন, দেখবেন আমি ওকে ভয় দেখিয়ে সবসময় পড়ালেখায় মনোযোগী করে তুলব। এটা আবার বলতে হয় নাকি? তুমি ওর শিক্ষক, ওকে শাসন করার সম্পূর্ণ অধিকার তোমার কাছে আছে। ওকে আঙ্কেল, আপনি আর কোনো চিন্তা করবেন না। এসএসসিতে ও A+ পাবে নিশ্চিত। এরপর শুভ চলে যায় নিজের রুমে। বিকেলের দিকে রিহার কাছে গিয়ে বলে, কি ব্যাপার রিহা, তুমি কালকে আমার দেওয়া সূত্রগুলো কি মুখস্থ করেছো? জি মুখস্থ করেছি। এরপর শুভকে একে একে কিছু অঙ্ক পড়ানো করলো। শুভ যখন কলম নাড়িয়ে রিহাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, তখন রিয়া অবাক চোখে শুভর দিকে তাকিয়েছিল। শুভ দেখতে অসম্ভব সুন্দর। রিয়া শুধু তাকিয়েছিল তার মুখটার দিকে, মনে মনে বলল, কে পারে এমন একটা ছেলেকে হাতছাড়া করতে? কি অদ্ভুত তার চাহনি, এই মায়াবী তার চেহারা। আমি তো ওর চোখের দিকে তাকালে নিজেকে হারিয়ে ফেলি।
শুভ পড়ানো শেষ করে নিজের রুমে যায়। দেখতে দেখতে একটা মাস কেটে যায়। শুভ জোর করে রিহাকে পড়ায়। রিহা আগের মতো দুষ্টামি করে না। আজ শুভ রাসেলের কাছে যাবে, তার কাছ থেকে আজ থেকে সে সেনাবাহিনী ট্রেনিং শুরু করবে। সকালে নিজের রুমে শাওয়ার নিয়ে বের হয়েছিল, আয়নার সামনে দাঁড়িয়ে একটা টাওয়াল পরে দাঁড়িয়েছিল। রিহা শুভর প্রেমে পাগল হয়ে গেছে এই 1 মাসে। শুভ আজ থেকে ট্রেনিংয়ে যাবে, তাই রিহা সকাল সকাল চা নাস্তা নিয়ে শুভ রুমে আসলো। শুভ রুমে ঢুকে শুভকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রিহা চিৎকার করে উঠল। শুভ হঠাৎ করে এমন চিৎকার শুনে দৌড়ে গিয়ে মুখটা চেপে ধরল। এই, এরকম চিৎকার করো কেন? শুভর খালি গাট থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছিল। শুভ রিহার মুখ চেপে ধরায় অনেকটা কাছে চলে এসেছে। রিহা শুভকে এভাবে অনুভব করে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। শুভ হঠাৎ করে ছেড়ে দিয়ে কিছুটা পেছনে চলে গেল। রিহা ছাড়া পেয়ে জোরে যেয়ে শ্বাস নিতে নিতে বলল, কি ব্যাপার, আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? আর সকাল সকাল এইভাবে দাঁড়িয়ে থাকলে তো যে কোনো কেউ দেখেই চিৎকার করবে। শুভ এতক্ষণে নিজের গায়ের দিকে খেয়াল করলো এবং শুভ চিৎকার দিয়ে উঠল। রিয়া শুভর এমন অবস্থা দেখে হাসছিল। শুভ তাড়াতাড়ি একটা শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। এই ছেলে, তুমি কি বোঝো না, তোমাকে এই অবস্থায় দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, ইচ্ছে করে তোমার মোহনার হারিয়ে যাই। শুভ শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসে। বেরিয়ে এসে নাস্তা করে বেরিয়ে পড়ে রাসেল সাহেবের সাথে দেখা করার জন্য। সেখানে পৌঁছে কিছুটা ভয় পেয়ে যায়। শুভ শত শত ছেলে মেয়ে সবাই নিজের জীবন উৎসর্গ করতে চায় নিজের দেশের জন্য। সবার মধ্যে কি শুভ নিজেকে প্রমাণ করতে পারবে? শুভ রাসেল সাহেবের অফিসের ভেতরে গেল। রাসেল সাহেব শুভকে দেখে হাসি মুখে অভিবাদন জানালেন। এগিয়ে এসে শুভকে বললেন, কি ব্যাপার শুভ, কেমন আছো? জি স্যার, অনেক ভালো। আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। এরপর রাসেল সাহেব শুভকে নিয়ে গেলেন একটা জায়গায়। অনেক অফিসার সেখানে উপস্থিত। শুভকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো। শুভ সব রিচুয়াল খুব মনোযোগ দিয়ে করছিল। এরপর তাকে বসিয়ে রাখা হয় একটা জায়গায় প্রায় 3 ঘন্টা। বিকেল হয়ে গেছে, তখন রাসেল সাহেব এসে বললেন, শুভ, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? তুমি সিলেক্ট হয়ে গেছো, আগামীকাল থেকে ট্রেনিং শুরু। শুভ তখন খুশিতে নির্বাক হয়ে গিয়েছিল। রাসেল সাহেবকে বিদায় জানিয়ে বাসায় আসে। রিহা তখন টেনশনে মরে যাচ্ছিল। শুভকে আসতে দেখে দৌড়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনাকে কি সিলেক্ট করা হয়েছে? আঙ্কেল কি বলল? তোমাদের দোয়ায় আমি সিলেক্টেড হয়েছি। কাল থেকে ট্রেনিং শুরু। মূলত আঙ্কেল বলে দেওয়াতে রাসেল সাহেব একটু তাড়াতাড়ি আমার সবকিছু করেছিলেন। আচ্ছা, বুঝতে পারছি, এখন খেতে আসেন তাড়াতাড়ি। শুভ খাওয়া দাওয়া করে রুমে গিয়ে বিশ্রাম নিল। সন্ধ্যার পর শুভ রিহার রুমে গেল। রিহা তখন বই নিয়ে নাড়াচাড়া করছিল। শুভকে দেখে অবাক হয়ে বলল, আরে, আপনি আজকেও পড়াতে চলে এসেছেন? আচ্ছা, আপনার কি বিশ্রামের প্রয়োজন নেই? কাল থেকে আপনার এত বড় একটা কাজ শুরু হচ্ছে আর আপনি আজকে আমাকে পড়াতে চলে এসেছেন? আমাকে না জ্বালালে কি আপনার শান্তি হয় না? কথাগুলো একদমই ভুলে যাচ্ছিল রিহা। আর শুভ রিহার মুখের দিকে তাকিয়েছিল। অসভ্য সুন্দর মেয়েটা তার সাথে দুষ্টুমি করা আর নানা রকম আজব কাজ করবার শুভকে আরও মুগ্ধ করে। শুভ হয়তো নিজের অজান্তেই তাকে পছন্দ করে ফেলেছে। রিয়া অবশ্য মনে মনে চাইছিল শুভ যাতে তাকে পড়াতে আসে। শুভকে এক মুহূর্ত না দেখলে এখন তার ভালো লাগে না। এত সব কিছু বাদ দাও। আর 10 দিন পরে তোমার পরীক্ষা। যদি এইচএসসিতে ভালো রেজাল্ট না করো তাহলে ভালো ভার্সিটিতে চান্স পাবে না। আমি পড়াশোনাই করব না, রেজাল্ট ভালো হোক বা খারাপ। কেন? পড়াশোনা না করে কি করবে? পড়াশোনা না করলে তোমাকে তো বিয়ে দিয়ে দেবে আঙ্কেল। ক্ষতি কি? তাহলে তো বিয়ে করেই নিব। ওমা, তাই নাকি? তাহলে তো ভালোই। মনে হয় পড়াশোনার ফাঁকে ফাঁকে লাইন মারাটাও শিখে ফেলেছো। এখন কি পছন্দের মানুষকে বিয়ে করবা? রিহা মুচকি হেসে মনে মনে ভাবল, পড়াশোনার ফাঁকে ফাঁকে লাইন মারাটা তো আপনিই শেখালেন। আপনাকে না দেখলে আমার যে এখন আর এক মুহূর্ত ভালো লাগে না। প্রতিটা মুহূর্তে আপনাকে আমি চোখের সামনে দেখতে চাই। শুভ তখন রিহার সামনে হাত নেড়ে বলল, আরে, এত তাড়াতাড়ি স্বপ্নে গেলে চলবে না। আগে পড়াশোনা শেষ করো, তারপর না হয় পছন্দের মানুষকে বিয়ে করবে। আগে তো পরীক্ষাটা দাও মনোযোগ দিয়ে। রিয়া তখন বিরক্ত হয়ে বইটা বের করলো। বই বের করে শুভর হাতে দিল। শুভ বই হাতে নিয়ে অঙ্ক করাচ্ছিল। তখন তার পায়ে একটা নরম কিছু অনুভব করলো। শুভ নিচের দিকে তাকিয়ে দেখে তার পায়ের উপর রিহা পা তুলে বসে আছে। শুভ তখন রিহার দিকে তাকিয়ে বলল, এই, এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? তুমি আমার পায়ের উপর পা তুলে দিচ্ছ কেন? আসলে নিচের ফ্লোরটা অনেক ঠান্ডা, এর চেয়ে আপনার পাটা অনেক গরম আছে, তাই আপনার পায়ের উপর পা তুলে বসে আছি।
ফ্লোর ঠান্ডা হলে তো মজা পরে বসতে পারো, আমার পায়ের উপর পা তোলা দরকার কি? আপনি একটু বেশি কথা বলেন। আপনি আমাকে পড়াতে এসেছেন, পড়িয়ে চলে যান। আমি কোথায় পা রাখবো না রাখবো সেটা আমার বিষয়। শুভ আর কোনো কথা বলল না। রিহাও মুচকি এসে শুভর পড়ানো দেখে মনোযোগ দিতে থাকে। শুভ পড়ানো শেষ করে নিজের রুমে গেল। কাল থেকে তার জীবনে নতুন একটা সূর্য উঠবে, নতুন দিন তার জন্য অপেক্ষা করছে। হয়তো সেই নতুন দিনে সে নতুনভাবে বেঁচে থাকবে, নয়তোবা সেখানেই তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। শুভ এক্সাইটমেন্টে রাতে ঘুমাতে পারছিল না। পরের দিন সকাল হতেই রিহা লাফ দিয়ে বিছানা থেকে উঠল। আজ থেকে তো শুভর ট্রেনিংয়ে যাওয়ার কথা, তাহলে আমি এখানে শুয়ে আছি, আমাকে তো তাড়াতাড়ি উঠতে হবে। রিহা তাড়াতাড়ি করে উঠে কিচেনে গেল, গিয়ে নাস্তা বানানো শুরু করলো। ফজরের নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন রহমান সাহেব। শুভ অনেক রাত পর্যন্ত চিন্তায় কাটিয়েছে, তাই সকাল সকাল উঠতে পারছিল না। রিহা তার বাবাকে চা দিয়ে হাতে নাস্তা নিয়ে শুভ রুমের দিকে গেল। রুমের বাইরে দাঁড়িয়ে কতক্ষণ গলা দিয়ে শব্দ করলো, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পেল না। কালকের ঘটনার জন্য আজকে রুমে ঢোকার আগে এমনটা করছিল রিহা। রিহা কোনো কিছু না ভেবে শেষে রুমে ঢুকে গেল। রুমে ঢুকে দেখলো শুভ এখনো শুয়ে আছে। আমি ওনার জন্য সকাল সকাল উঠে নাস্তা বানালাম, আর উনি কি না এখনো শুয়ে আছে? এই যে মিস্টার, এই স্যার, এই বাদর বলে শুভকে ধাক্কা দিচ্ছিল রিহা। শুভ তখন লাফ দিয়ে উঠল। এই কে? তুমি কেন আমাকে এভাবে ধাক্কা দিচ্ছ? আজকে থেকে না আপনার ট্রেনিং শুরু, 8টা বাজতে চললো, আপনি কি এখনো শুয়ে আছেন? ও মাই গড, 8টা বেজে গেছে। শুভ তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে নিজের জামা কাপড় পরে রেডি হয়ে নিল। রিয়া তখন নাস্তা নিয়ে শুভর রুমে বসেছিল। শুভ চলে যেতে চাইলে রিয়া সামনে দাঁড়িয়ে বলল, রেডি হয়ে কোথায় যাচ্ছেন? নাস্তাটা তো করে যান। অনেক লেট হয়ে গিয়েছে, 9টার আগে পৌঁছতে হবে। এখন নাস্তা করতে পারবো না, বিকালে এসে খাবো। কি বললেন? আমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আপনার জন্য নাস্তা বানালাম, আপনি কি না খেয়েই চলে যাবেন? এই নাস্তাটা শেষ না করলে আপনাকে খুন করে দিব। শুভ বুঝতে পারলো আজ নাস্তা না করে গেলে তার খবর আছে, তাই তাড়াতাড়ি করে নাস্তা করে নিচে আসলো। নিচে এসে রহমান সাহেবকে বলল, আঙ্কেল, আজকে থেকে আমার নতুন দায়িত্ব শুরু। আপনি দোয়া করবেন যাতে আমি আপনার আদর্শে নিজেকে গড়ে তুলতে পারি, সকল বাধা যেন ধৈর্যের সঙ্গে পেরিয়ে উঠতে পারি। রহমান সাহেব তখন সোফা থেকে উঠে শুভর পিঠে হাত দিয়ে বললেন, আমি জানি বাবা তুমি পারবে, সবসময় আমার বলা কথাগুলো মনে রাখবে, সেটার উপরেই নিজের জীবনকে পরিচালনা করবে, দেখবে তুমি সফল হবে। শুভ এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল রাসেল সাহেবের কাছে। বাড়ি থেকে ট্রেনিং গ্রাউন্ড বেশি দূরে না, প্রায় 20 মিনিটের রাস্তা। শুভ তাড়াতাড়ি করে গিয়ে সেখানে উপস্থিত হলো। প্রথমে দৌড় শুরু হলো। শত শত মানুষ, নতুন ছেলেদের সাথে দৌড়াতে প্রথম ভালো লাগলো তার, কিন্তু প্রায় 5 মিনিট পর সে ক্লান্ত হয়ে গেল। এরকম দৌড়ানোর অভ্যাস নিয়ে হঠাৎ করে শুরু হওয়ায় কিছুটা ক্লান্ত হয়ে গেল, কিন্তু পেছন থেকে হুইসেলের আওয়াজ আসছিল। শুভ ক্লান্ত শরীর নিয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ে যাচ্ছিল। এরপর তাদেরকে একজন অফিসার এসে সবকিছু বুঝিয়ে দিলেন কিভাবে নিয়ম মাফিক চলতে হবে, রুটিন অনুযায়ী খেতে হবে, রুটিনের বাইরে কিছু করা যাবে না। শুভ সব নিয়ম কানুনের ভিতর চলতে পারবে তো? শুভর মনের মধ্যে অদম্য এক আত্মশক্তি কাজ করছে, যে আত্মশক্তি থাকে নতুন করে প্রেরণা যোগাচ্ছিল। এরপর শুরু হলো বিভিন্ন রকম এক্সারসাইজ। শুভ পুরোটা দিন এরকম এক্সারসাইজ আর বিভিন্ন নতুন নতুন নিয়ম এবং রুটিনের মধ্যে দিয়ে কাটিয়ে দিল। শুভ বিকালবেলা রিহাদের বাসার দিকে আসলো, কিন্তু তার প্রচণ্ড খিদে পেয়েছিল। দুপুরে তাদের জন্য ওখানে খাবার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা শুভ খেতে পারছিল না। খাবারের মেনুতে ছিল সবজি আর ভাত। শুভ এত জঘন্য সবজি জীবনেও খায়নি, কিন্তু তাকে এখন এগুলো খেতে হবে, কারণ এগুলোর ভিতরে অনেক প্রোটিন আছে, যেগুলো শরীরের ভিতরে মাসেলগুলো স্ট্রং করবে। শুভ রাস্তার চারপাশে বিভিন্ন খাবারের দোকান দেখিয়ে অনেক লোভ হচ্ছিল, কিন্তু এখন খেতে পারবে না, তার জন্য ফ্যাট একেবারে নিষিদ্ধ। শুভ সারাদিনের ক্লান্তি শেষে একরকম সেন্সলেস অবস্থায় বাসায় ফিরল। দরজায় নক করতেই রিয়া এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, আপনার আজকে এই ট্রেনিং কেমন হলো? খুব ভালো, কিন্তু আমি অনেক ক্লান্ত, আমাকে এখন একটু বিশ্রাম নিতে হবে। ওকে, তাড়াতাড়ি ভিতরে আসেন, এসে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। শুভ নিজের রুমে চলে গেল, গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। ওদিকে শুভর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল রিহা, কিন্তু শুভ আর নিচে আসলো না, তাই নিজেই খাবার নিয়ে শুভর রুমে গেল। এই যে আপনি এখন খেয়ে নিন, উঠুন বলছি। রিহা, তুমি এখন যাও, আমি কিছুক্ষণ পর খাবো, আমি অনেক ক্লান্ত আজকে। না খেলে ক্লান্তি আরও বাড়বে, তাই তাড়াতাড়ি খেয়ে নিন। শুভে বুঝতে পারলো এই মেয়েকে মানানো সম্ভব নয়, তাই উঠে অল্প কিছু খেয়ে আবার শুয়ে পড়ল, কিন্তু তার এখন শুলে চলবে না।
সন্ধ্যা হতেই রিহার রুমে গেল। রিয়া অবাক হয়ে মনে মনে বলল, এই লোকটার কি শান্তি নেই? প্রত্যেকটা দিন পড়াতে আসে, নিজের শরীরে কি অবস্থা করেছে। কি ব্যাপার রিহা, তাড়াতাড়ি বই বের করো। আচ্ছা, আপনি যে এত বড় একটা জবের জন্য সিলেকশন হলেন, আপনি আমাকে ট্রিট দিবেন না? সে তো অবশ্যই দিব। বলো তুমি কি ট্রিট চাও? আমি যা চাইবো সত্যিই তাই দিবেন তো? হ্যাঁ, তুমি যা চাইবে তাই দিব। প্রমিস করেছেন তো? হুম। ওকে, চলেন এখন আমাকে নিয়ে ঘুরতে যাবেন। আজকে রাতে আমার রিকশায় করে পুরো শহরটা ঘুরবো, তারপর ডিনার করে বাসায় ফিরবো। কি পাগল হয়ে গেছো? কিসব আবল তাবল বলছো? আমি কেন তোমাকে নিয়ে ঘুরতে যাব, তাও আবার এই রাতের বেলা? আর আঙ্কেল কি মনে করবে? আব্বুকে মানানোর দায়িত্ব আমার, আর আপনি কিন্তু বলেছেন আমাকে আমি যা চাইবো তাই দিবেন। এখন কি কথা রাখবেন না? প্রমিস করেছেন কিন্তু। শুভ বিশাল এক বিপাকে পড়ে গেল। কি করবে সে? শুভ তখন বাধ্য হয়ে রিয়াকে নিয়ে ঘুরতে বের হতে হলো। রহমান সাহেব এতে কোনো আপত্তি করলেন না। এতে শুভকে কিছুটা অবাক করলো। মনে মনে ভাবলো হয়তো তিনি অনেক বিশ্বাস করে ফেলেছেন তাকে। শুভ কিছুতে এই বিশ্বাসের অমর্যাদা করতে চায় না। রিক্সায় পাশাপাশি বসে এসব কথা ভাবছিল শুভ। তখন রিহা ধাক্কা দিয়ে বলল, এই যে এই রাতের বেলায় কাকে নিয়ে এত নিয়ে ভাবছেন? কিছুই ভাবছি না। এই রাতের বেলা কেন আমাকে নিয়ে বের হলে? এখন আমরা কোথায় ঘুরবো আন্দাজে? চলেন তাহলে আমার একটা পছন্দের জায়গায় নিয়ে যাই আপনাকে। এরপর রিয়া শুভকে নিয়ে একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে গেল। শুভ এত দামি একটা রেস্টুরেন্ট দেখে কিছুটা লজ্জা পেল, কারণ তার কাছে বেশি টাকা নেই যে এই রেস্টুরেন্টে ডিনার করবে। তবুও রিহা ওকে টেনে ভিতরে নিয়ে গেল। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, চারদিকে নানা রকম লাইটের মধ্যে ছাদের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। পুরো ছাদটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক যুবক যুবতী সেখানে বসে আছে। শুভ তাদের মধ্যে একটা টেবিলে রিহাকে নিয়ে বসলো। চারপাশে সবাই নিজের প্রেমিকা অথবা বউ নিয়ে এসেছে, আর সে তার ছাত্রীকে নিয়ে এসেছে। এই যে এই জায়গাটা কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর জায়গা, কিন্তু তুমি সবসময় আমাকে এই যে বলে ডাকো কেন? আমার তো নাম আছে শুভ, তাহলে এই যে বলে ডাকার কি দরকার? আপনি তো আমার টিচার, তো আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? তাহলে টিচারকে যেটা বলে ডাকে স্যার বলে ডাকবে। এই যে কথাটা শুনতে আমার খুব খারাপ লাগে। ওকে স্যার, এখন থেকে স্যার বলেই ডাকবো। এখন বলেন কি খাবেন স্যার? তোমার যা ইচ্ছা অর্ডার করো, আমার কোনো পছন্দ নেই। তুমি যে খাবে আমি সেটাই খাবো। এই যে গুড বয়ের মতন কথা। এরপর রিহা অনেক খাবার অর্ডার করে শুভ চুপচাপ দেখে যাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে রিহা কোথাও একটা চলে গেল। একটু পর ফিরে আসলো, এসে বলল, চলেন আমরা চলে যাই, অনেক রাত হয়েছে, বাড়ি ফিরতে হবে। দাঁড়াও, বিলটা আমি দিয়ে আসি। বিল আমি দিয়ে দিয়েছি, আপনি চলেন, বাসায় যাব। তুমি কেন বিল দিতে গেলে? আমি ট্রিট দেবো তাই তোমাকে নিয়ে আসলাম। তুমি বিল দিলে আমার ট্রিট দেওয়া হলো কিভাবে? আপনি একটু বেশি কথা বলেন। আপনি আমাকে ট্রিট দিয়েছেন কোনটা জানেন? আপনি সেই আজকের দিনটা আমাকে পড়া থেকে মুক্তি দিয়েছেন, এইটাই আমার জন্য অনেক বড় ট্রিট। এখন তাড়াতাড়ি চলেন, বাসায় যাব। শুভ আর কিছু না বলে রিহার সাথে বাসায় চলে আসে। পরের দিন থেকে রিহাও কিছুটা মনোযোগী হয়ে গেল পড়ার দিকে, কারণ আর এক সপ্তাহ হতে আছে। এরপর 2-1 দিন এমনিতেই চলে যাবে। এসএসসি এক্সামটা দিতে হবে, দিয়ে তার মনের আশাটা পূরণ করবে। ওদিকে শুভ নিজে ট্রেনিংয়ে ব্যস্ত হয়ে গেল। দেখতে দেখতে 3টা মাস কেটে গেল। শুভ 2 মাস ওর বাসায় নেই, ট্রেনিংয়ের জন্য দূরে কোথাও গিয়েছে। রিয়া পরীক্ষা শেষ করে প্রতিদিন রাতে শুভর জন্য অপেক্ষা করে। না জানি কোন দিন হঠাৎ করে শুভ আছে তার কাছে। প্রতিদিন শুভর জন্য কান্না করে। ওদিকে শুভ দূরে একটা শহরে অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। ট্রেনিংয়ে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাকে প্রতিটা মুহূর্ত তার কাছে অনেক কষ্টকর মনে হয়। এই কয়েকদিনে সে বুঝতে পেরেছে সে রিহার প্রতি কতটা আসক্ত হয়ে পড়েছে। প্রতিটা মুহূর্তে রিহার কথা মনে হয় কোনো দিন তার এই ট্রেনিং শেষ হবে জানা নেই। কোনো দিন সেই রিহার কাছে ফিরে যাবে, গিয়ে নিজের মনের কথাটা বলবে, এই অপেক্ষার প্রহর গলছিল। ওদিকে রিহার এক্সামের রেজাল্ট দিবে 1 সপ্তাহ পর। রিহা এক্সামের রেজাল্টের কথা চিন্তা না করে চুপচাপ শুধু মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন রহমান সাহেব এটা খেয়াল করলেন। অনেকদিন থেকে রিহা দুষ্টুমি করা বাদ দিয়ে দিয়েছে। নিজের মেয়ের এমন শান্তশিষ্ট স্বভাব তার কাছে কেমন জানি লাগছিল। তাই রিহার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার রিয়া? অনেকদিন থেকে লক্ষ্য করছি তুমি আগের মতো দুষ্টুমি করো না, আগের মতো কথা বলো না। কি হয়েছে তোমার? কিছু না বাবা, এমনি ভালো লাগছে না। কি হয়েছে বাবাকে খুলে বল। আমার মেয়ের এমন পরিস্থিতি দেখতে চাই না।
বাবা, আমি তোমাকে একটা কথা বলি, বলো আমার কথাটা তুমি রাখবে? তুই আমার একমাত্র মেয়ে, তোর কোনো কথা কি আমি জীবনে না করেছি? তুই যেটা বলবি সেটাই হবে, বল কি বলতে চাস। আমি প্রমিস করলাম তোর কথা আমি রাখবো। বাবা, আমি শুভকে ভালোবেসে ফেলেছি। ওকে তুমি এইসব কাজ থেকে ফিরিয়ে এনে আমার কাছে এনে দাও প্লিজ। রহমান সাহেব তখন কিছুটা মুচকি এসে বললেন, সেটা আমি অনেক আগেই বুঝতে পেরেছি, কিন্তু ও এখন নিজের কেরিয়ার গঠনে ব্যস্ত, আর তোমার বয়স কম, তুমি পড়াশোনায় মনোযোগী হও। শুভ একটা ভালো পজিশনে গেলে তোমার সাথে ওর বিয়ে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর দ্য বাবা বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। হয়েছে, এখন খুশি হয়েছে তো? এখন আর এরকম মনমরা হয়ে থাকবে না। তোমাকে দুষ্টু মিষ্টি আর পাতলামেতে বেশি বানায়। কিন্তু বাবা, ও কি আর আসবে না? আমি প্রতিদিন ওর জন্য অপেক্ষা করি, কিন্তু ও আসে না। তুমি কোনো চিন্তা করো না, ও 10-12 দিনের মধ্যে চলে আসবে। আমি যতদূর জানি 4 মাসের মধ্যে ট্রেনিং শেষ হয়ে যায়। ও যদি ট্রেনিংয়ে সিলেক্ট হয় তাহলে সরাসরি কমান্ডো অফিসার হিসেবে জয়েন করবে। আমার বিশ্বাস ও অনেক পরিশ্রমী, ও সিলেক্টেড হবে। ওদিকে একদিন রাতের বেলা শুয়ে পায়ে হাত দিয়ে কান্না করছিল শুভ। সারাদিন দৌড়াদৌড়ি আর পায়ে বোট পরে থাকতে থাকতে পাটা ফুলে গেছে, পায়ে প্রচণ্ড ব্যথা করছে। তার তাঁবুর ভিতরে আশেপাশে ছোট্ট ছোট্ট 18-20 বছরের ছেলেগুলোর অবস্থা আরও বেহাল, কিন্তু তাদের মধ্যে এক দীপ্ত আকাঙ্ক্ষা বসবাস করছে, যেটা তারা যে কোনো মূল্যে পূরণ করবে। সবাই নিজেকে সর্বোচ্চ প্রস্তুত করার চেষ্টা করছে। পরের দিন সকালবেলা ট্রেনিং গ্রাউন্ডে একজন অফিসার এসে বললেন কাল তাদের ট্রেনিং শেষ হয়ে যাবে, সবাইকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হবে। এরপর সে সিলেক্টেড হয়েছে, তাদেরকে জানিয়ে দেওয়া হবে তারা সরাসরি চাকরিতে জয়েন করবে। তাদের মানে তখন অজানা একটা আনন্দ, সাথে কিছুটা ভয় হচ্ছিল, কারণ এতদিনের পরিশ্রম না বিফলে চলে যায়। শুভ তখন সব কিছু গুছিয়ে চলে আসলো রিহাদের বাসায়। অলৌকিকভাবে পরের দিনই রিহার এসএসসি পরীক্ষার রেজাল্ট। শুভ সকাল 7টার দিকে দরজায় নক করলো। রিহা তখন কিচেনে ছিল। গিয়ে দরজা খুলে শুভকে দেখে নিজেকে আর আটকাতে রাখতে পারল না, কান্না করে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলেন বলেন? আমার কথা কি একবারও মনে হয়নি? এই কি করছো? হ্যাঁ, মনে হয়েছে, তোমার কথা অনেক মনে পড়ে, এখন ছাড়ো। এরপর শুভ গিয়ে রহমান সাহেবকে সালাম জানিয়ে নিজের রুমে আসলো। অনেকদিন পর নিজের রুমটা দেখে অনেক ভালো লাগছে। পরের দিন সকালবেলা অনেক টেনশনে ছিল রিহা, সাথে শুভ অনেক টেনশনে ছিল, না জানি রিহার রেজাল্ট কী হয়। শেষে দুপুর 12টার দিকে রেজাল্ট বের হলো। শুভ তখন রুমে বসে চিন্তা করছিল। রিয়া ফোন বের করে নিজের রেজাল্ট দেখলো, সে A+ পেয়েছে। এটা সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। রহমান সাহেবও নিজের মেয়ের এমন রেজাল্ট দেখে অনেক খুশি হয়েছেন। রিয়া দৌড়ে শুভ রুমে গেল। রিয়াকে এমনভাবে দৌড়াতে আসতে দেখে শুভ উঠে দাঁড়ালো। রিয়া শক্ত করে জড়িয়ে ধরে বলল, শুভ, আমি A+ পেয়ে গেছি। ইয়েস, আমি A+ পেয়ে গেছি। শুভ কথাটা শুনে যেন আকাশে পৌঁছে গিয়েছিল। তার এত চিন্তা সবকিছু তাহলে সফল হয়েছে। তখন রিহা শুভ সামনে বসে পড়ল। শুভ অবাক হয়ে রিহার দিকে তাকিয়েছিল। রিহা তখন হাসি মুখে বলল, উইল ইউ ম্যারি মি? আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ মোর দেন মাই লাইফ। হোয়াট? কি সব আবল তাবল বলছো? ও আবল তাবল নয়, ও সিরিয়াস। আমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে বাবা। আমিও চাই তুমি আমার কাছে চিরদিন থাকো। তোমার মতো একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবে বাবা? একদিনে এত শোক কিভাবে সহ্য করবে শুভ? জীবনে মনে হয় সব থেকে খুশি আজকে হয়েছে শুভ। রাজি হয়ে গেল। এরপর 2 দিনের ভেতরে রিহার ইচ্ছা অনুযায়ী তাদের বিয়েটা হয়ে গেল। 1 সপ্তাহ পর হঠাৎ করে রহমান সাহেবের কাছে কল আসলো। রহমান সাহেব কল ধরলেন। হ্যালো স্যার, আমি রাসেল বলছিলাম। হ্যাঁ রাসেল বলো। স্যার, শুভকে জানিয়ে দিবেন আগামীকাল থেকেই জয়েন করতে হবে, কারণ ও সিলেক্ট হয়েছে। ওকে আমার এখন অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তুমি সত্যি বলছো রাসেল? জি স্যার। এরপর রহমান সাহেব ফোনটা রেখে যখন রিয়ার শুভকে খবরটা জানালেন, দুজনে আনন্দে হাতধরা হয়ে গিয়েছিল। পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ চলে এসেছিল। শুভ তখন রহমান সাহেবের সামনে এসে বলল, আব্বু, আপনি না থাকলে এটা কোনোদিনও সম্ভব হতো না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি কি বলছো? বাবার কাছে কি ছেলে কোনোদিন ঋণী হয়ে থাকতে পারে? তুমি আমার কাছে ছেলে, কাল থেকে তুমি তোমার নতুন দায়িত্ব গ্রহণ করো। শুভ তখন নিজের রুমে এলো। রিহাও আজ অনেক খুশি। পরের দিন সকাল থেকে শুভ ডিউটিতে চলে গেল। সারাদিন ডিউটি করে রাতে বাসায় ফিরে রিহার দুষ্টু মিষ্টি সংসার ভালোই দিন কাটছিল তাদের।
দেখতে দেখতে 3টা বছর কেটে গেল। শুভ এখন আর সাধারণ কোনো অফিসার নয়, সে এখন একজন সেনাপ্রধান। সে কমান্ডো অফিসার হিসেবে পুরো দেশে নাম করে ফেলেছে। তার দুঃসাহসিক সব অভিযান আর বড় বড় সন্ত্রাসীদের এক নিমেষে ধরে ফেলার খবর প্রতিদিনই নিউজ পেপারে হেডলাইন থাকে। শুভ নিজের জন্য নতুন একটা BMW গাড়ি কিনেছে। সেই গাড়ি করে চলাফেরা করে। সে যেদিকে যায় সবাই তাকিয়ে থাকে তার গাড়িটার দিকে। শুভ আজ গাড়িটা নিয়ে এক বিশেষ জায়গায় যাচ্ছে। সেটা আর কোথাও নয়, তার বাবার বাসায়। প্রায় 4 বছর পর নিজের বাসায় যাচ্ছে সে। জানে না তার পরিবার এখন কেমন আছে, তারা কি তার কথা মনে রেখেছে। শুভ নিজের বাসায় গিয়ে পৌঁছাতে দেখলো তার মা বাগানে ঘাস পরিষ্কার করছেন। আগের মতো তার এখন আর শরীরে শক্তি নেই। বৃদ্ধ অবস্থায় কুঁজো হয়ে ঘাস পরিষ্কার করছিলেন। তখন শুভ তার মায়ের কাছে আসে। শুভ তার মায়ের সামনে গিয়ে বলল, মা, তুমি কেমন আছো? আমি ভালো নেই বাবা, তোমাকে দেওয়ার কষ্টগুলো এখন আমি প্রতি মুহূর্তে টের পাচ্ছি। তোমার ভাই, তোমার বাবা দুজনেই মিলি নামক কাল নাগিনীটাকে খুব খুন করেছে। আমাকে চাকরের মতো প্রতি মুহূর্তে কাজ করিয়ে মারছে। এই বাড়িটা তোমার বাবার কাছে থেকে কৌশলে হাতিয়ে নিয়ে এখন এই বাড়ির মালিক হয়েছে। শুভ নিজের বাবা ভাইয়ের খুনের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে। শুভ্র তখন বাড়ি থেকে ভেতরে গেল, সব কিছু একে একে লাথি মেরে ফেলছিল। এটা দেখে মিলি এগিয়ে আসলো। শুভ্র আজ একা আসেনি, সাথে রিহাও এসেছে। রিহা তার শাশুড়িকে ধরে গাড়িতে নিয়ে বসালো। মিলি শুভকে এই অবস্থায় দেখে তাচ্ছিল্য সুরে জিজ্ঞাসা করলো, কিরে অকর্মা, তুই এখানে কি করিস? শুভ তখন রেগে গিয়ে মিলিকে একটা থাপ্পড় বসিয়ে দিল। মিলি তখনও জানতো না শুভর ব্যাপারে। সে এগিয়ে এসে শুভকে মারতে গেলে শুভর বডিগার্ডরা দরজার বাইরে থেকে এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। মিলির সামনে দাঁড়িয়ে কঠিন গলায় শুভ বলল, কারো অবস্থা নিয়ে তাচ্ছিল্য করবে না কোনোদিন। হয়তো সেই অবস্থায় একদিন তোমাকে পড়তে হবে। এরপর মিলিকে জেলে নিয়ে যাওয়া হলো। সেখানে রিমান্ডে সবকিছু সে স্বীকার করেছে। আর শুভ তার মাকে নিয়ে রিহাদের বাসায় যায়। সেখানে তাকে নিয়ে সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটাবে। জীবনে আমরা পরিশ্রম করলে কোনো কিছুই আমাদের অসাধ্য নয়। তাই সঠিকভাবে পরিশ্রম করুন, একদিন সফল হবেন নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।